হ্যালো। আচ্ছা, কেসটা একটু সংক্ষেপে বলে দিন, খুব উপকার হয়। আমি এটা দিয়ে খুব কনফিউজড। একটু ওয়েট করো, আমি শুধু জয়েন করে নিই, অনেকে জয়েন করছে তো। জয়েন যখন করবো অন্য টপিক নিয়ে আলোচনা করবেন, আমার এই উত্তরটা একটু দিয়ে দিন স্যার, অন্য টপিকে চলে যাবেন। এক মিনিট। এটা পার্সোনাল প্রশ্ন, তাই জন্যই বলছি। কিন্তু লাগবে সবার। তোমার আর সবাই প্রশ্নটা প্রশ্নটা আছে। হওয়া তো উচিত, যে না সবার পক্ষেই বেটার। না, আমি লিখতে গিয়ে এই ব্যাপারটা আমি ফেস করলাম যে কি রিপোর্ট বাংলা লিখতে ও বলছে যে প্রতিবেদন, এই জিনিসটা মানে ডিফারেন্ট কিছু লিখতে হবে নাকি, এটা নিয়ে একটু প্রশ্ন করছি। আপনি পরে যদি পারেন স্যার একটু এই ব্যাপারটা ডিফারেন্স একটা পিডিএফ আকারে যদি একটু প্রকাশ করতে পারেন, খুব ভালো হয়। হ্যাঁ, নোটটা ভালো সঙ্গে থাকবে। কয়েকজন একটু এটা অন করো তো, ভিডিওটা কয়েকজন অন করো না তো, কাদের পড়াচ্ছি বুঝতেই পারবো না। হুম। আচ্ছা, প্রশ্ন করছিলে কি অপূর্ব? হ্যাঁ। একটু অন করো তোমারটাও। আচ্ছা, গীতাঞ্জলি কার রচনা, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার প্রশ্নটা একবার বলছি, হ্যাঁ, গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি কার লেখা? হ্যাঁ, কার লেখা সেটা বলতে পারবো না। কেন বলো তো? না বলার কারণ কি? আমার প্রশ্ন ছিল গীতাঞ্জলি কার লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর? হ্যাঁ। বাকি কারোর কোনো ডাউট আছে এই আনসারে? যে না স্যার, ভুল বলেছি? লেখাটা যে কারোর হতে পারে। ইংরেজিতে অনুবাদ করে রবীন্দ্রনাথ পেয়েছিলেন, গীতাঞ্জলি উনি লেখেননি, উনি অনুবাদ করেছিলেন, ট্রান্সলেটটা করেছিলেন। তাই? সেরকমই তো আমি গীতাঞ্জলি রচনা করেছে। নোবেল পেয়েছিলেন ফর দ্য ট্রান্সলেশন, কিন্তু ওনার হ্যাঁ। অন্য কেউ লিখেছিল নাকি? বাংলাটা অন্য কারোর লেখা বলছো? হ্যাঁ, অন্য কারোর লেখা বলছি। কে সেটা ওনার কবিতাগুলোর সংকলন উনি নিজেই ট্রান্সলেশন করেছিলেন, তার জন্যই উনি ওই নোবেল পেয়েছিলেন। যাক, আর এক্সট্রা টাইম নেব না। আমার প্রশ্ন ছিল গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি আমিও লিখেছি। সেই গীতাঞ্জলি কি কাব্য না কোনো, মানে এটা কিন্তু তোমাদের ডিফাইন বলার করা চান্স নাই, ওই জন্য আমি অ্যান্সার বলি দেওয়া শোনো, কঠিন হয়ে যাচ্ছে। আমি বলি একটু শোনো। গীতাঞ্জলি আমিও লিখতে পারি, দেখে দেখে লিখলেই তো লেখা হবে। তুমিও মুখস্থ করে লিখতে পারবে তো? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন কথাটা ভুল, উনি রচনা করেছিলেন। কম্পোজড আর রিটেন দুটো এক নয়। লেখা মানে হচ্ছে খাতায় পেনে করে লেখা, কম্পোজ করা মানে হচ্ছে যেখানে মাইন্ড ইনভলভ, মন থেকে কিছু রচনা করছে। ফলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি লেখা বলার থেকে বেটার হচ্ছে উনি রচনা করেছেন। সে অর্থে তো মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লেখেননি, উনি লিখতেন না, জমিদারের ছেলে তো, ডিকটেট করতেন, বাকিরা লিখতো। তাই হাতে পেন নিয়ে লেখেননি উনি, ডিকটেট করেছেন, মুখে বলেছেন, বাকি 5-6 জন বসে থাকতো, তারা লিখতো। ফলে এই লেখা এবং রচনা করার মধ্যে একটা ভাস্ট ডিফারেন্স আছে। তোমাকে যখন বলা হয়, এক সেকেন্ড, বাট তোমাকে আমরা সচরাচর কি ইউজ করি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন বলি, মানেটা আমাদের পক্ষে বোঝা হয়ে যায় বলে প্রবলেমটা হয় না। কিন্তু আক্ষরিক অর্থে এবং প্রপার অর্থে বললে বলা উচিত যে গীতাঞ্জলি কার রচনা। এটা ক্লিয়ার হলো? এখন এই রিপোর্ট এবং প্রতিবেদন, তুমি যে কোনো একটা ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি চেক করো, রিপোর্টের বাংলা প্রতিবেদনই পাবে। কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? প্রতিবেদন দু রকমের হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটা হচ্ছে নিউজ পেপার প্রতিবেদন।
সংবাদপত্রের প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো, মনে করে একটা প্রতিষ্ঠানের ইনগ্রেশন হয়েছে, তার উপরে একটা প্রতিবেদন লেখা হলো। সংবাদপত্রের যেগুলো হয়, সংবাদপত্র এমন নয়, যেটা অপূর্ব বলছিলে যে আগের ঘটনা হলে সেটাকে প্রতিবেদন হবে, রিসেন্ট হলে সেটা রিপোর্ট হবে, এমন কোনো ব্যাপার নেই। বাট মোস্টলি যেটা কোনো সময় বা কোনো একটা পার্টিকুলার ঘটনার উপর ডিপেন্ড করে থাকে না, তখন সেটাকে আমরা প্রতিবেদন বলি। ধরো একটা প্রোগ্রাম হয়েছে, তোমার স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, তো তুমি তারপর একটা প্রতিবেদন লিখলে, রিপোর্টে লেখা যাবে না ওটা নিয়ে। যখনই তুমি শুধুমাত্র ইনফরমেটিভ ওয়েতে, আচ্ছা এক কাজ করি, এই যে আমরা রিপোর্ট লিখি, ধরো একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তোমায় লিখতে বলা হলো, আমরা সেখানে কি লিখি কেউ বলতে পারবে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার উপরে তোমাকে বলা হলো রাইট আ রিপোর্ট অন দ্যাট, সেখানে আমরা কি লিখব? স্যার, ফার্স্ট অফ অল আমরা রিপোর্টের টাইটেল দেব। কিভাবে লিখবো ফরম্যাটটা আমি চাইছি না, আমি শুধু বলছি ওখানে আচ্ছা। কি লিখবো। আমরা ঘটনাটা ঘটে যাওয়ার পরে তার ইন ডিটেলস আমরা লেখার চেষ্টা করব, তার এফেক্ট কি হয়েছে এবং তার সারাউন্ডিংস এর আচ্ছা, ফিডব্যাক কি হয়েছে। ইন ডিটেলস হয় বলো, ইন ডিটেল অথবা বলো ডিটেলস, দুটো একসঙ্গে হয় না। রিপোর্টের মেন কাজ যদি বুঝে যাও একবার, যে রিপোর্ট আমরা কেন লিখি, তাহলে এই প্রবলেমটা হবে না। ঘটনাস্থলে একজন ছিলেন না, তাকে ইনফরমেশন দিচ্ছ কি ঘটেছে। দ্য পিপল হু আর নট প্রেজেন্ট, দে মাস্ট নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। এই কাজটা আমরা করি রিপোর্টিং এর মাধ্যমে। রিপোর্ট করা মানেই হচ্ছে একজন ওই সম্পর্কে অবগত নয়, তাকে আমি অবগত করছি, রিপোর্ট করছি। এটা বোঝা গেল? তাহলে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, শ্যামবাজারে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, 5 জন ওখানে উপস্থিত ছিল না, আমি কি করলাম, কখন হয়েছে, কি হয়েছে, কিভাবে হলো, এই তথ্যগুলো তাকে পরিবেশন করলাম। এটাই হচ্ছে রিপোর্টের মেন কাজ। প্রতিবেদনে কি হয়, এরকম ইনফরমেটিভ ওয়েতে, সেখানে ধরো একটা, ওই যে বললাম, একটা স্কুলের ধরো একটা অ্যানুয়াল ফাংশন হয়েছে, সেখানে কারা এলো, কিভাবে লোকে এনজয় করলো, ইনফরমেশনের থেকে ওই ঘটনাটাকে একটু রূপক আকারে তুলে ধরা, সেটাকে আমরা বোঝা গেল? ওটাই যদি শুধু ইনফরমেটিভ আকারে লিখতাম, 7টার সময় শুরু হলো, 7টা 5-এ উদ্বোধনী সঙ্গীত হলো, অমুক অমুক গেস্ট এলেন, এবার ওই কথাটাকে যদি এরকম ভাবে লেখা হতো যে উদ্বোধনী সঙ্গীতের সময় সকলে মুগ্ধ হয়ে গানটা শুনেছিল, এই যে একটা ডিফারেন্স, বেসিক খুব সূক্ষ্ম হলেও ডিফারেন্স একটা থাকে, তখন সেটা প্রতিবেদনের আকারে চলে যায়। অপূর্ব, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, সে আমি বলছি যে রিপোর্টটা শুধুমাত্র তোমাদের যখন পরীক্ষায় বলে, তখন ওই প্রতিবেদন বলুক, রিপোর্ট বলুক, ওই ইনফর্ম যে একজন অবগত নয়, তাকে অবগত করাটাই তোমার উদ্দেশ্য। যেমন এই যে বললাম, যদি গীতাঞ্জলি কার রচনা প্রশ্ন করে, সেখানেও আমি লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি কার লেখা, সেখানেও লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর, যদিও ডিফারেন্স আছে। তোমাকে যখন বলা হয়, অনেক পরীক্ষায় অনেক কোশ্চেন লেখা থাকে এই এর উপরে একটা তুমি প্রতিবেদন লেখো, সেখানেও আমাদের কাজ মেনলি রিপোর্ট করা, আলাদা কোনো কিছু করবে না। হয়েছে? বেশ, আমরা শুরু করি ক্লাসটা। স্যার একটা মানে প্রশ্ন ছিল এখানে, যে বলছি যে রিপোর্টটা সেই আপনার কথা অনুযায়ী তাহলে তো কারেন্ট টপিকের ওপর হচ্ছে। ধরুন গতকাল অ্যাক্সিডেন্ট হলো, আজকে আমি রিপোর্টটা পড়ছি, বা যিনি লিখছেন সেই গতকালই লিখছেন, মানে খুব রিসেন্ট। কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে ধরুন আগে হয়ে গেছে কোনো ঘটনা, সেটা প্রতিবেদনের আকারে লিখছে, মানে এটা সাম্প্রতিক ব্যাপার আর পুরনো ব্যাপার, এই ব্যাপারটা থাকছে না। এটা একটা বেসিক ডিফারেন্স থাকছে, আমি তো তোমার সঙ্গে একমত হলাম প্রথমেই, কিন্তু আমাদের কাজ সেখানেও তাই। ধরো জানুয়ারি মাসের দিকে দার্জিলিং এ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, তোমাকে তথ্যটা দিল যে দার্জিলিং এ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এত তারিখে, তুমি এর উপর একটা রিপোর্ট প্রতিবেদন লেখো।
সেখানেও কিন্তু আমরা এরকম ফ্ল্যাট ওয়েতে লিখতে পারবো না যে এই ঘটনাটা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা একটা বাজে দিক, এই যে আমরা মন্তব্য এক্সট্রা এডিশন করছি, এরকম কিছু লেখা যায় না। সেখানেও এই গতকাল অ্যাক্সিডেন্টে যা যা যেভাবে লিখতাম একই রকম ভাবেই লিখতাম। একদম একদম স্যার, ধন্যবাদ স্যার, ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, ওকে, ফলে ওই প্রতিবেদন বলেছে বা রিপোর্ট বলেছে বলে আলাদা কিছু মাথায় নিয়ে আসবে এমনটা আনবে না, একদমই আনবে না। তোমার কাজ হবে রিপোর্টিং। আচ্ছা, আমাদের মেন্স সবাই কি এখানে কোয়ালিফাই করেছো? প্রিলিম কি সবাই কোয়ালিফাই করেছো যারা আছো? এখানেই মনে করো তোমরা প্রায় 80 জন আছো। কি মনে হয় তোমার চান্সেস কতটা আছে যে তুমি কোয়ালিফাই করবে মেন্স? এরকম কারা কারা ভাবছো যে হ্যাঁ স্যার কোয়ালিফাই করতে পারি? করতেই হবে স্যার। বাকিরা তাহলে কি করবে? তুমি একা যদি করো কোয়ালিফাই, বাকিরা কি করবে? স্যার বুঝতে পারছি স্যার, প্রিপারেশন তো নিচ্ছি, বাট ওই দিন কি হবে, মানে 1 ঘন্টা একটু অডিবল হও, আর একটু জোরে বলো। শোনা গেল না কি বলেছো, একবার বলো। স্যার বলছি যে প্রিপারেশন তো নিচ্ছি, কিন্তু ওই দিন যে মানে কি হবে, ওই 1 ঘন্টায় 6টা রিপোর্ট, মানে 6টা রাইটিং, সেটাই। স্যার ম্যাক্সিমাম টাইমিং নিয়ে প্রবলেম তোমার, তার মানে টাইম নিয়ে প্রবলেম যে স্যার ওই শর্ট টাইমের পক্ষে আমার পক্ষে লেখা বেশ মুশকিল, এই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু তো মুশকিল, বিশেষ করে যদি আনকমন চলে আসে, মানে মানে যেটা সম্বন্ধে কমন পেলে পারবে, কমন পেলে পারবে, তাই তো? হ্যাঁ স্যার, কমন পেলে যদি মানে সেটা যে একটু যদি জানা থাকে তাহলে তো স্যার অসুবিধা নেই। এবার যদি পুরোপুরি কিছু জানি না তাহলে তো স্যার একটু সমস্যা। বুঝলাম। কারণ স্যার সময়টা জানো না এরকম কোন টপিক আমাকে এখন বলতে পারবে? তুমি জানো না এরকম কোন টপিক? বেশি নয়, একটা বলো। কোন সোশ্যাল ইস্যুস সম্পর্কে, সেটা হয়তো রিসেন্টলি সেটা জানি না, যেমন এরকম একটা উদাহরণ দাও। উদাহরণ তো আপাতত দিতে পারছি না আপাতত। এই মুহূর্তে তোমার প্রথম কথাই স্যার একটা কথা বলবো। ইয়েস, বলছি যে স্যার রিসেন্ট আমি ওই মিসলেনিয়াস মেনটা দিয়ে এলাম, তো আমি অনেক কিছু পড়লাম বইয়ের দিক থেকে, ওদিক থেকে, ইউটিউব থেকে, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে ব্রিজ ভেঙে যাওয়া, তারপরে অনেক কিছু, এই যে আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশটা হলো, এরকম করে আরো অনেক কিছু। আবার আমাদের ওই মিসলেনিয়াস মেনে যেগুলো মানে জিকে টপিক যেগুলো থাকে, যেমন G7 বা যেগুলো রাশিয়ার সঙ্গে যে যুদ্ধটা, ওগুলোও ইংলিশে ট্রান্সলেট করে করে পড়ে গেলাম। কিন্তু এমনই একটা দিয়ে দিল যে ট্রাভেলিং নিয়ে লিখতে, তো তখন কি লিখতে বলেছিল? ওই যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, হ্যাঁ, নিয়ে এটা পারলে না? হ্যাঁ, এটা নিয়ে কি লিখতে বলেছিল? এবারে পারলে না, মিসলেনিয়াসের টাইমের ব্যাপারটা নেই, কারণ মিসলেনিয়াসে প্রচুর টাইম থাকে, ওই 1.5 ঘন্টা টাইম। আর আমি বলেছি ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, এটা নিয়ে কি লিখতে বলেছিল? বন্ধুকে চিঠি নাকি? না, ওইটা নিয়ে রিপোর্ট লিখতে হবে। আচ্ছা, এবার এই যে সেটা তুমি পারলে না, তো তখন পারলাম, তখন কোনো মতে ওই কি বলে চাঁদের পাহাড়, তারপরে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওইসব বইগুলো লিখে কোনো রকমে বানিয়ে ওই ট্রাভেলিং শিক্ষা, মানে বাচ্চারা যদি যায় তাহলে পরে ট্রাভেলিং এর মাধ্যমে অনেক কিছু শিখতেও পারবে, যাতায়াতেও তারা অনেক কিছু শিখতে পারে, এইসব নানা রকম লিখলাম। কিন্তু মানে আমার মনে হচ্ছে না যে মূল জিনিসটাকে দাঁড় করাতে পারলাম, হয়তো এদিক ওদিক থেকে উল্টো পাল্টা কিছু লিখলাম। কিন্তু আমি বলছি, আমার কোশ্চেনটা হলো যে আমরা রিপোর্ট তো এরকম ধরনেরই করে যায়, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট এরকম করে যায়, বা অন্য কোনো কিছু ঘটনা করে যায়, কিন্তু হঠাৎ করে থেমে যাও। বোঝা গেছে তুমি যেটা বলতে চাইছো, বোঝা গেছে। আমি ওই জন্যই জিজ্ঞেস করেছি, ফার্স্টে একটা প্রশ্ন করেছিলাম যে তোমরা এখানে 90 জন আছো,
কারা কারা মনে করছো কোয়ালিফাই করবে? যে স্যার আমি কোয়ালিফাই করবো, এরকম কেউ আছো? তুষার বলছে আমি সেটা বলবোটা কি করে কোয়ালিফাই করবো, কারণ এত অনেক পরীক্ষা দিলাম, আইসিডিএস সুপারভাইজারের একদম ফাইনাল প্যানেল লিস্টে 8 নম্বরের জন্য বাদ পড়ে গেলাম। তারপরে রুরাল লাইব্রেরিতে 1.4 এ বাদ পড়ে গেলাম। ক্লার্কশিপে আগের বারে 0.5 এ বাদ পড়েছিলাম আমি, মানে আমার 64.5 উঠেছিল। এবার কি আশঙ্কা করছো কত নম্বরে বাদ পড়বে? আবার লিস্ট লেগে লাস্ট বার স্যার তাহলে বলবো কি করে? প্রতিটা পরীক্ষাতেই তো 0.1 0.5 এরকমে যাচ্ছি কেটে। বেশ স্টপ করো। লাস্ট বার স্যার একটা এক্সপিরিয়েন্স একটু বলি। লাস্ট বার ক্লার্কশিপে এন্টায়ার প্রসেস আমি কমপ্লিট করেছিলাম টাইপিং পর্যন্ত। তারপরে ফাইনালি মানে হয়নি, তো যাই হোক সেটা অন্য জিনিস। কিন্তু আমার মনে হয় যারা এখানে আছে জুনিয়র বা সিনিয়র যেই হোক না কেন, যে এক্সামের আগে সবাই যেটা প্যানিক করছে না, সবার জন্য বলবো এত ভেবে লাভ নেই স্যার। আপনি বলবেন অবশ্যই বাকিটা। আমার মনে হয় এত ভেবে লাভ নেই, আমরা আমাদের সবার 100% দিয়ে চেষ্টাটা করি, তারপর যা আছে দেখা যাবে। বেশ, তুমি তোমার মতন বললে, আমি একটু একটা কথা বলে দিই। নাম্বার 1, যারা এখানে ক্লাস করতে চাইছো সবার আগে বলি যে তুমি হয়তো ব্যর্থ হবে। আমি তো ক্লাস নেব 2 মাস, তারপর তোমাকে ভুলে যাব, অনেকের মুখ আমি চিনি না। কিন্তু তুমি ব্যর্থ হলে ব্যর্থটা আমি হব, যে আমি হয়তো পড়াতে পারলাম না। ওইটা তোমার কাছে কতটা গ্রহণযোগ্য যায় না, আমার কাছে একদমই গ্রহণযোগ্য নয়। এটা কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? নাম্বার 1, যে তোমাকে পেতেই হবে, না তো আমি ব্যর্থ হয়ে যাব। আর তুমি হয়তো তোমার কাছে আরেকটা এক্সাম আছে, আরেকটা মেন্সে তুমি কোয়ালিফাই করে আছো, বা ভেবে রেখেছো WBCS মেন্সটা এবার দেবো, এইসব ভেবে রেখেছো। আর আমার কাছে শুধুমাত্র এই ক্লার্কশিপ মেন্সটাই সামনে আছে। যারা যারা মনে করছো যে আমি পেতেও পারি নাও পেতে পারি, কি হবে ঠিক নেই, আমি বলবো তারা আমার ক্লাসটা কন্টিনিউ করো না। এখন তোমার ব্যর্থতা আমি মেনে নেব না। তুমি যদি মনে করো যে না আমি পাবো, তবেই ক্লাসটা করো। তারপর তোমাকে পাওয়ানোর দায়িত্ব আমার। আমি যখনই শার্ট পরি সবে কলার আছে। এই আজকে প্রথমে এই কথাটা বললাম, চান্স না পেলে তুমি চাইলে আমার কলারটা ধরে বলতে পারবে, এই খুব ডায়লগ দিয়েছিলিস যে, এটা বলতে পারবে। তার চান্স আমি তোমাকে দেবো। এখন আমার ফেস তুমি দেখতে পাচ্ছ। কথাটা ক্লিয়ার হলো? সেকেন্ড থিং হচ্ছে, আমি তোমাকে কমন টপিক দিতে পারবো না এবং দেব না। মানে যে একজন বললে না যে স্যার আমি যদি আনকমন কিছু পেয়ে যাই, আমি গ্যারেন্টি দিলাম তুমি আনকমনই পাবে, কিন্তু কোয়ালিফাই করবে তার দায়িত্ব আমার। বোঝা গেল? ট্রান্সলেশন আমি 5টা করিয়ে দেবো, একটা আসবে কমন হবে না, বরং যে 5টা করবো ওই 5টা আসবে না, তার দায়িত্ব আমার। বোঝা গেল? তাহলে কমন পাওয়ার যদি তোমার ইচ্ছা থাকে তাহলে আমার ক্লাস করো না, কিন্তু চান্স পাওয়ানোর দায়িত্ব আমার। ক্লিয়ার সকলে? নাম্বার 1 বললাম। স্যার একটা কথা বলুন। ইয়েস স্যার বলছি, মানে অনেকে বলছে যারা WBCS মেন্স দিয়েছে এরকম অনেকেই পরীক্ষা তো দেবে, এবার তাদের থেকে আমার মনে হচ্ছে আমি হয়তো অনেকটা পিছিয়ে আছি। মানে আমার যে স্টপ করে যাও, বুঝে গেছি। একটা ছোট্ট কথা বলি, যখনই তুমি নিজেকে জাজ করো নেগেটিভ ওয়েতে, তখন বাকিরা তোমাকে আরো নেগেটিভ ওয়েতেই জাজ করবে। তুমি যদি ভাবো আমি কালো, গায়ের রং কালো, তাহলে লোকে কালু বলেই ডাকবে বা কালি বলেই ডাকবে। আর তুমি যদি মনে করো যে আরে আমি তো আফ্রিকার যে কোনো নিগ্রোর থেকে অনেক ফর্সা, তাহলেই লোকে তোমাকে ফর্সা হিসেবেই দেখবে। WBCS কোয়ালিফাই করে গেছে মানে বিশাল হনু, ইটস নট লাইক দ্যাট। এই কনসেপ্টগুলো মন থেকে বের করো। একটি ছেলে WBCS পায়নি মানেই সে খুব কমা স্টুডেন্ট, সে পাওয়ার যোগ্য না, এমনটা নয়। ওই দিনে ওই মুহূর্তে তার লেখা হয়নি, কোনো কারণে গার্লফ্রেন্ড না বলেছে, মন ভালো ছিল না, হতে পারে না? অনেক ফ্যাক্টর কাজ করে। ফলে একটা পরীক্ষায় কোয়ালিফাই করলাম না মানেই আমি খুব বাজে স্টুডেন্ট, আর একজন কোয়ালিফাই করে গেল মানেই ভালো স্টুডেন্ট,
এটার কোনো ব্যাপারই নেই, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। আর যারা যারা এই হীনমন্যতায় ভোগো, দয়া করে নিজেকে নেগেটিভ ওয়েতে জাজ করবে না। আর এখানে সব কি অধার্মিক? না স্যার, না স্যার, আমার একটা অন্য প্রশ্ন ছিল। অধার্মিক তো আমি বলছি যে নাস্তিক? স্যার, আমার কথা হচ্ছে এই যে টাইমটার মধ্যে আমি কি মানে ওই ঠিকঠাক ভাবে তুলতে পারবো? আমার মধ্যে সেই পজিটিভ ভাবটা আছে, কিন্তু স্যার আমার মধ্যে ওই যে 5 কঠিন মিনিটে হতে ভাবে পারে, 5 মাসে নাও হতে পারে। 5 মিনিটেই কাউকে তোমার ভালো লাগতে পারে, 5 মাসে নাও লাগতে পারে। যদি কেউ মনে করে 2 মাস, 2 মাসটাকে তুমি বলতে পারো মাত্র 2 মাস আছে, আর একজন বলতে পারে 2টি মাস আছে, যথেষ্ট টাইম। দেখার দৃষ্টিভঙ্গিটা যদি তুমি আগেই তুমি হেরে বসে থাকো, তাহলে আমি বলবো আমার ক্লাস তাহলে করো না, কোনোভাবেই করো না। এই এত নেগেটিভ, আমি তো তোমাকে ক্লাস, আমি ভাববো যে না, আমি তোমার সঙ্গে দেখা না হলে ভালো হবে। কেন বলতো? এই নেগেটিভ ভাইব যাদের কাছে থাকে, আমি তার কাছ থেকে দূরে থাকি সারাক্ষণ। মনে করো আজকে 32 ডিগ্রি টেম্পারেচার আছে, তোমার গরম লাগছে তো? পাশের জন যদি বাই চান্স বলে দেয় বাপরে কি গরম, তুমি জানো তোমার ফিল হবে 34 এর। আর যদি পাশের জন বলে আজকে গরম, এই সময় না একটা আইসক্রিম নিয়ে কুল হয়ে বসে খাবো, হেভি লাগবে, তুমি দেখবে গরমটা লাগছে না, কম লাগবে, ফিলটা 30 হবে। সো মেন্টালিটির উপর ডিপেন্ড করে। আমি এবার অন্যদিকে চলে আসি। ক্লার্কশিপের মেন্সের পরীক্ষাতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে টাইমিং। তার কারণ টাইমটা সত্যিই খুব কম, কিন্তু এটা আবার প্লাস পয়েন্ট। এটা যেমন ড্রব্যাক, তেমনি এটা আবার তোমার কি বলবো, একটা মেন অস্ত্রের মতো। তার কারণ তোমার সঙ্গে যারা বসে আছে তারাও এই একই টাইমে একই কোশ্চেনকে ফেস করবে। টাইমটা তোমার একার কম নয়, সবার কম। আমার পয়েন্টটা বুঝতে পারছো কি? ওই 6টা, 3টে ইংরেজি, 3টে বাংলার, এই 6টা তো তোমাকে একা লিখতে হবে ওইটুকু টাইমে, এমন তো নয়, সবাইকে লিখতে হবে। তাহলে আমার শুধু দরকার অন্যের থেকে একটু ছাপিয়ে যাওয়া। অন্যরা যতটা পারবে তার থেকে 0.1% আমি যদি এগিয়ে যাই, তাহলে কোয়ালিফাই করব। আমার সঙ্গে একমত হলে কি সবাই? যদি ডিফারেন্স থাকে তাহলে বলতে পারো যে স্যার আমি ক্লিয়ার। এবার হচ্ছে গিয়ে অনেকেই এখানে, আমি একদম কাউকে মনে আঘাত না দিয়ে বলছি, অনেকেই কিন্তু প্রিলিম পাস করেছো, বাট প্রিলিম পাস করার মতন যোগ্যতা নাও থাকতে পারে। এখন এবার যা পাস করিয়েছে অনেক বেশি পাস করিয়েছে। আমার পয়েন্টটা কি বুঝতে পারলে? হয়তো তুমি প্রিলিম কোয়ালিফাই করে গেছো, কিন্তু তোমার সেই ক্রেডিবিলিটি নাও থাকতে পারে, নেই আমি বলছি না, নাও থাকতে পারে। এখন মেন্সে আমার প্রিলিম কোয়ালিফাই করেছি মানে বিশাল কিছু হয়ে গেছে, এরকমটা ভাবার কোনো দরকার নেই। মেন্সটা একদম আলাদা একটা পরীক্ষা, সেখানে আমাকে সেই মেন্সের কথা মাথায় রেখেই পড়তে হবে। হয়েছে? বেশ, এই যে 2টি মাসের মধ্যে আমরা জানো কি, যদি কেউ 60 বছর বাঁচে, 20 বছর মিনিমাম ঘুমায়। এখন দিনের মধ্যে 8 ঘন্টা যদি ঘুমাই, 1/3, তাহলে 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুমালে 60 বছর সে যদি বেঁচে থাকে, তাহলে 20 বছর ঘুমাবে। এই তো রেশিও। আমরা কিন্তু কেউ এটা ভেবেও দেখি না যে 60 বছরের মধ্যে 20 বছর আমি ঘুমিয়ে কাটিয়েছি। এই 2 মাস মানে 24 × 60, অনেকটা টাইম। একটু যদি সিনসিয়ারলি শুধুমাত্র মেন্সের কথা ভেবে রেখে যদি পড়ি, এবং আমি যেভাবে গাইড করব যদি ঠিক সেইগুলো করো, আশা করি তোমার টাইমের অভাব হবে না প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। প্রিপারেশনটা নেওয়া যাবে। নেক্সট, যদি কোনো ইনভলভমেন্ট থাকে, আমরা কেউই তো, অনেকের বয়স হয়েছে, বাবা বলছে আর কতদিন বসে বসে খাবি, অনেকের মেয়েদের ক্ষেত্রে বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে, ফলে আমরা কেউ ফেভারেবল সিচুয়েশনে আছি এরকমটা নাও হতে পারে। অনেকের বাড়িতে প্রবলেম, ইকোনমিক প্রবলেম আছে অনেকের। ইনভলভমেন্ট যাদের যাদের আছে তাদেরকে আমি বলবো, যদি সম্ভব হয় কোনো এনগেজমেন্ট, কোনো ইনভলভমেন্ট যদি থাকে, সেটাকে এই 2 মাস একটু কমানোর চেষ্টা করো। যেমন যদি টিউশন পড়াও একটু কমিয়ে দাও, বা 2-1টা দিন নিজের জন্য রাখো।
তখন ওই টাইমটা তোমার কিন্তু নষ্ট হবে। এবার যদি আর্থিক অবস্থা ঠিক নেই, তোমাকে পড়াতেই হবে, তাহলে তোমাকে ঘুমের টাইমটা একটু 1 ঘন্টা কমিয়ে নিয়ে ম্যানেজ করতে হবে। কথাটা বুঝতে পারলে? যদি কোনো রকম ভাবে ইনভলভমেন্ট থাকে, সেগুলো যদি কমানোর তোমার কাছে প্রভিশন থাকে, তাহলে সেটা কমিয়ে নাও। ক্লিয়ার? যাদের যাদের যা যা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে একটু ইগনোর করো এই 2 মাস। আমি এটা বলছি কেন, মনে করো সকালবেলা তুমি পটি না করে ঘর থেকে বেরিয়েছো, তাহলে কেউ চা অফার করলে সেই চাটাও খেতে তোমার ভাল লাগবে না বা খেতে দ্বিধা করবে, তাই না? কেন? তুমি প্রপার সিচুয়েশনে নেই। আর সকালবেলা খুব ফ্রেশ হয়ে পটিমটি করে এবার দেখা হয়েছে, কেউ হয়তো সেদিন হয়তো একবার চা খাওয়া হয়ে গেছে, তারপরে একটা বন্ধু এসে বললো, কিরে একবার চা খা, হোক চল খাই। এই দুটোর যে মেন্টালি ডিফারেন্স, কেন? দ্বিতীয় ক্ষেত্রে তুমি খুব ফ্রেশ মাইন্ডে ছিলে, প্রথম ক্ষেত্রে তুমি ডিস্টার্ব ছিলে। তো এই 2 মাস তুমি যেন ডিস্টার্ব না থাকো, সেটা দেখার দায়িত্ব তোমার। সবাই ক্লিয়ার হলো আমি কি বললাম? যত যা যা মানসিক ভাবে তোমাকে একটা কোশ্চেন ডিস্টার্ব স্যার, করে, হ্যালো, সেগুলো থেকে দূরে থাকো। হ্যাঁ বলো। বলছিলাম যে মানে আমাদের রাইটিং মানে এই আমরা তো এমসিকিউ প্যাটার্নে পড়ে এসেছি, তো মানে রাইটিং এ আমরা জাস্ট মানে এই যে ক্লাসিকে ঢুকবো, মানে বিগিনারের জন্য মানে কি করলে বেটার হয় একটু বলতে পারবেন? মানে আমি আমাদের এই মুহূর্তে রাইটিং বলতে তোমাকে আমি এই মুহূর্তে মনে করব, যারা একবার 3বার ক্লাসে মেন্স দিয়েছো তাকেও মনে করব ক্লাস 5 এর স্টুডেন্ট, আর তোমাকেও মনে করব ক্লাস 5 এর স্টুডেন্ট। কাউকে আমি মানে বিশাল ভাববো, মানে কাউকে এই যে কমা ভাববো, এমনটা নয়। এই এই বোঝা দু গেল মাস না? 2 মাসে কি এই 2 মাসে কি ইমপ্রুভ করতে পারবো, মানে মানে 2 মাসের মধ্যে একদম বিগিনার থেকে? আমার কথাটা বোধহয় বুঝতে পারোনি। আমি সবাইকে, তোমাকে একা না, সবাইকে বিগিনার হিসেবেই দেখছি। ক্লিয়ার? মানে ইংলিশটা একটু অনেকটাই মানে প্রবলেম আছে আর কি। প্লিজ তোমার একটু মুখ দর্শনটা করাবে, একটু অন করো তো ভিডিওটা। আচ্ছা, তোমার পুরো নাম কি? নয়ন কুমার কি? ওই ফ্যানের অ্যাড দিও না, তোমার মুখ দেখতে চেয়েছি। ক্যামেরার সামনে এসো একটু, হ্যাঁ, ক্যামেরার সামনে এসো। নয়ন, তোমার হ্যাঁ, মাতৃভাষা কি? বেঙ্গলি। বাংলা বলা গেল না? বেশ। তোমার প্রবলেম হচ্ছে তোমার ইংরেজি নিয়ে প্রবলেম, তাই না? হ্যাঁ, সাবজেক্টটা, ল্যাঙ্গুয়েজটা তো ইংরেজি, তাহলে প্রবলেম। এক হ্যাঁ। কাজ করো, আমাদের আমাদের যারা এখানে আছি, তোমার সম্পর্কে আমরা খুব আগ্রহী। তুমি নিজের সম্পর্কে কিছু বলো বাংলায়। বলতে পারবো না। বাংলায় তো, ইংরেজিতে তো নয়। না স্যার, আমি বলবো না, বলতে কেন? পারবোই না, বলতে কেন পারবোই পারবে না। না? এই যে বললে ইংরেজিতে পারবো না, বাংলায় পারবো। সকলের কাছে খাতা পেন আছে? মানে স্যার আপনার দেখে একটু ঘাবড়ানি লাগছে, আমাকে দেখে একটু ঘাবড়াচ্ছি স্যার। এই দাড়িটাই তো কেটেই বসে আছি, এত না দেখতে না, বাজে নয়। ওটা বলছি না স্যার, মানে মানে এইভাবে তো কোনো লাইভ আসে না, তাই একটু ভয় ভয় লাগছে। প্রথমবার বিয়ে করার সময় বউকে বলবে তো ভয় ভয় লাগছে? এগুলো বাচ্চাদের মতন কথা, এগুলো বলো না। খাতা পেন সবার কাছে আছে তো? আমি বলছি লিখতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টাইম আমাদের কাছে ইম্পর্টেন্ট, ফলে এই ক্লাসটা যদিও তোমাদের বলা হয়েছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, কিন্তু এখানেও আমি পড়াবো, আমার টাইম নেই অত। ঠিক স্যার। নাম্বার 1, ভালো করে শুনবে। এনি কাইন্ড লিখবে না, যেটা লিখতে হবে সেটা বলবো আমি। এনি কাইন্ড অফ কম্পোজিশন, এনি কাইন্ড অফ রাইটিং, আমাদের প্রথম মেন্টালিটি হচ্ছে, মাইন্ড সেট আপ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইংরেজি, বাংলায় হলে তাও পারতাম। নয়ন যেটা মুখ ফুটে বললো, ওটা কিন্তু অনেকের মধ্যেই আছে, যে বাংলায় তবুও পারবো, ইংরেজিতে পারবো না।
আমার প্রবলেম হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য প্রবলেম অ্যাট অল, ল্যাঙ্গুয়েজটা প্রবলেম নয়। তাহলে প্রবলেমটা কি? নাম্বার 1 লিখবে খাতায় এবার, সাবজেক্ট ম্যাটার। লেখো সাবজেক্ট ম্যাটার। তোমাকে যদি আমি বলি হাউ টু রাইড আ প্লেন, কিভাবে একটা প্লেন রাইড করতে হয়, তুমি যদি প্লেনে না চেপে থাকো, কোনোদিন যাওনি, দূর থেকে শুধু ফিল্মেই দেখেছো, এই টপিকটা তোমার জানা নেই, তুমি ইংরেজি কেন, হিন্দি বলো, অন্য সাবজেক্ট বলো, এবং তোমার মাতৃভাষা বাংলা, কোনোটাতেই লিখতে পারবে না, কারণ তোমার টপিকটা জানা নেই, ম্যাটারটা জানা নেই। ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট ম্যাটার। ফলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বিষয়টা জানা, বিষয়টা জানতেই হবে। ক্লিয়ার? নাম্বার 1 কি বললাম? সাবজেক্ট ম্যাটার। নাম্বার 2, এই যে একটু আগে আমি নয়নকে বললাম তোমার সম্পর্কে কিছু বলো, বলেছিলাম তো, যদিও নতুন বউয়ের মতন অত লজ্জা না পেত, নিয়ে যদি বলতে শুরু করতো, তাহলে কি বলতো দেখো, মাই নেম ইজ নয়ন, মাই ফাদার্স নেম ইজ রতন, মাই মাদার্স নেম ইজ সামথিং সুস্মিতা, তারপরেই ওর মাথায় আসতো আর কি বলবো স্যার। তাহলে হোয়াট টু রাইট, সাবজেক্টটা জানি, হোয়াট টু রাইট অ্যান্ড হোয়াট নট টু রাইট, কতটা লিখবো, কোনটা কোনটা লিখবো না, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম। নাম্বার 2 তে লেখো হোয়াট অ্যান্ড হোয়াট নট। হোয়াট অ্যান্ড হোয়াট নট। ক্লিয়ার হলো? হ্যাঁ। নাম্বার 3, প্রথমেই যদি এবার ও নিজের নাম বলার আগে যদি বলতো যে আমি একজন সাধারণ স্টুডেন্ট, আর 5 জনের মতন আমিও একজন চাকরির খোঁজে এখন ট্রাই করছি চাকরি পাওয়ার জন্য, আমার বাড়ি মালদা, আমার নাম এই, বাবার নামটা বলার সময় বলল আমি অমুকের ছেলে, এই যে বলার ধরন একটা, আর স্ট্রেট ফরওয়ার্ড বলা, নিখাত ডিফারেন্স আছে। ফলে ওয়ে অফ প্রেজেন্টেশন, কিভাবে বলবো। নাম্বার 3 হচ্ছে প্রেজেন্টেশন, যে আমি ওই একই জিনিস কিভাবে উত্থাপন করব, কিভাবে আমি পুট ফরওয়ার্ড করব, সামনে সেটা প্লেস করব। তাইলে প্রেজেন্টেশনটা কেমন হবে? ক্লিয়ার? একদম লাস্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। নাম্বার 4 যে প্রবলেম, যে স্যার আমি বাংলায় হয়তো বলতে পারছি যে আমি রতনবাবুর ছেলে, ইংরেজিতে একটা বাক্যটা আমি লিখতে পারবো না, ট্রান্সলেট করতে পারবো না, তাহলে প্রবলেম। ল্যাঙ্গুয়েজটা একদম লাস্টের প্রবলেম। এরপরেও একটা প্রবলেম আছে, নাম্বার 5, সেটা হলো তোমাকে বলা হলো রবীন্দ্রনাথ সম্পর্কে একটা রচনা লেখো। তা ওই পরীক্ষা তো তুমি একা দিচ্ছ না, 5000 ছেলে মেয়ে দিচ্ছে, সবাই তো একই লিখবে। স্কুলে একটা ব্যাপার হয়, রোল নাম্বার 1 তাহলে 10-এ 9.5 দিলাম, রোল নাম্বার 53 7 দিয়ে ছেড়ে দিলাম, এরকম তো হয়। কেউ মানুষ না মানুষ, এরকম ব্যাপারটা হয়। এখানে তো তোমাকে স্যার চেনেও না, তুমি যে রোল নাম্বার 1, তুমি যে পড়াশোনায় খুব ভালো ছিলে সেটাও জানে না, ফলে তোমার প্রতি আলাদা অ্যাফেকশন দেখাতে পারবে না, এবং অন্যান্যদের সঙ্গে তোমার একটা মনোটোনাস হইতে তুমি খাতাটা দেখবে। তাহলে তোমার ওখানে অন্যের থেকে ইউনিক হতে হবে। মেয়ে এখানে আছো একজন, মধুমিতা তো ছিলে, মধুমিতা? হ্যাঁ স্যার, পিঙ্কু রায়। আচ্ছা, যে কেউ একজন বলো, যখন তুমি কোনো পোশাক কেনো তোমার জন্য, তখন তোমার মেন ফোকাস কি থাকে? বলো। একটা পোশাক কিনতে গেলে কোনো ফোকাস থাকে তো, যে আমি গর্জাস কিনতে ভালোবাসি, আমি শুধু লাল রঙেরই কিনবো,
আমি দামি কিনবো, আমি আচ্ছা, প্রথমে আমি দেখি যে মানে সেটা কোন জায়গায় পড়ে যাওয়ার জন্য বা আচ্ছা, বেশ। সেটা আর কি আর পারপাসটা দেখা হয়। পারপাসটা কি, তারপরে নেক্সট নেক্সট আমার সাথে সেটা যাবে কিনা, মানে আমার ভালো লাগবে কিনা তোমাকে সেটা। মানাবে কিনা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, আর কিছু, আর তারপরে দামটা তো আছে, দাম দামটা আছে। তোমার যাতে এফোর্ডেবল হয় সেরকম, আর কিছু, হ্যাঁ, আর কিছু দেখো। এগুলোই। টিঙ্কু কি একমত? স্যার এটা আমি বলতে পারবো না, আমি শ্বশুর বাড়িতে থাকি, আমাকে হাতে তুলে যা দেয় সেটাই পড়তে হয়। সরি স্যার। হয়তো কথাটা অনেক হয়তো কথাটা নাটকের মতো লাগতে পারে, কিন্তু না না এটাই না 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 সত্যি। না, আমি খুব খুশি হলাম তোমার জন্য যে অ্যাটলিস্ট একজন তো আছে যে শ্বশুর বাড়ি এরকম ভাবে গুণগান করলো যে তাকে অনেক কিছু দেওয়া হয়। না তো অনেকে হ্যাঁ, আছে স্যার। শাশুড়িরা কিছু দেয় না তাই বলে। তাহলে তোমার শাশুড়ি দরজা নন, you should be proud of that. বেশ, এই দুজনেই ভাব দিলে জানো তো। আসল কি না, দেখে স্যার। জানো, কোনো মেয়ে চুপ করো, বলার টাইম দিয়েছিলাম। যেটা দেখে সেটা হচ্ছে ওই বিয়ে বাড়িতে 500 জন যাবে, আমি যেন সবার থেকে আলাদা থাকি, বি ডিফারেন্ট। যে শাড়িটা এখানে অন্য কেউ পড়েছে ওই শাড়িটা যদি ওর হয়ে যায় তাহলে সেই রাত্রে ওর ঘুম আসবে না। নাম হোক, কালার হোক, যেন ইউনিক হয়। একদম ঠিক। বোঝা গেল? না স্যার, সবাই তো এরকম ভাবে ভাবতে পারে না, মানে সবাই তো একরকম হয় না। আমি এখন অনলাইনে এসে বলতে হবে না, যখন তুমি অবসর টাইমে থাকবে বা এবার নেক্সট বার যখন কিনতে যাবে তখন শুধু আমার কথা একবার মনে করো যে স্যার ভুল বলেছিল আর ঠিক বলেছিল, পরে আমাকে জানিয়ে দিও। আচ্ছা, ঘটনা হচ্ছে এই নেচারটা কিন্তু দারুণ নেচার, টু বি ইউনিক। আমরা চুলে স্টাইল করি, ড্রেস কিনি, আমাদের মেন লক্ষ্য থাকে ইউনিক হওয়ার। তো যদি লেখাতে কোনোভাবে তুমি ইউনিক হতে পারো তখন স্যারের চোখে পড়ে যাও, আলাদা করে স্যার তোমাকে এক্সট্রা মার্কস দেন। তাহলে ওই 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউনিকনেস। এই একই টপিকে সবাই লিখছে, কিন্তু আমি এমন কিছু লিখবো যাতে আমি অন্যের থেকে ইউনিক হতে পারি। পয়েন্টটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা ভীষণ দরকার। ধরো 15-10-এ আমি সবাই হয়তো 7-8 পেল, কিন্তু এই 9 9.5 পাওয়ার জন্য এই ইউনিকনেসটা খুব দরকার। আচ্ছা, এবার এই যে 5টা আমাদের প্রবলেম, রোগ জেনে গেছি, এবার আমরা ডাক্তারি করব। প্রথম প্রবলেম হচ্ছে গিয়ে টপিক জানা, তাই না? যে বিষয়বস্তুটা জানা। তাহলে বিষয়বস্তু জানার জন্য আমরা কি করব, কেউ বলবে একটু? স্যার বেশি বেশি করে স্যার পড়তে হবে, বেশি বেশি পড়ার কি অভ্যাসটা পড়বে? করতে হবে। বেশি বেশি কি পড়বে? স্যার এডিটোরিয়াল যে এইগুলো আছে, আরো হচ্ছে নিউজ পেপার, এগুলো। দেখো, এইগুলো 2 দিন পড়বো বা 5 দিন পড়বো নিয়ে নিজেকে রেডি করে নেবো এমনটা হয় না। এটা কি হয়, দীর্ঘকালীন তোমার যে নলেজ তার উপর ডিপেন্ড করে হয়। মনে করো আমি একটা ছোট্ট কথা বলছি, ইদানিং দেখবে তোমাদের বাড়িতে গ্রিন আর ব্লু দু রকমের ডাস্টবিন, তাই না? গ্রিনে যেটা বায়োডিগ্রেডেবল আর যেটা বায়োডিগ্রেডেবল নয় সেটা ব্লুতে। এই তো, তুমি এটা দেখছো রোজ, কিন্তু এটা নিয়ে ভাবোনি বা ওটা নিয়ে কখনো মাথায় আসেওনি কিছু। তাহলে যখন তোমাকে এই আবর্জনা ফেলার ব্যাপারে কিছু লিখতে বলা হবে তখন তুমি ওই পয়েন্টটা নিয়ে আসতে পারবে না। তার মানে কি আমি বলতে চাইছি, এই কটা দিন চোখ কান খোলা রাখো, চোখের সামনে যা দেখবে সেটাকে শুধু দেখার জন্য নয়, সেটাকে ক্যারি যাতে করতে পারো তার ব্যবস্থা করা। বোঝা গেল কি বলতে চাইলাম? বলছি আবার, এই ধরো একটা অ্যাড দেখছো, অ্যাডে লেখা থাকলো কোলগেট, এতে নামাক আছে, লবণ আছে, থাকে তো। ওই যে অ্যাডটা দেখলাম ওটা আমার রাইটিং এ কাজে লাগবে। আচ্ছা, সুইট মানে কি তুষার? স্যার সুইফট মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন এরকম।
সুইফট নয়, সুইট। মিষ্টি 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 মিষ্টি, শিওর? সুইট তো স্যার মিষ্টি জানি। স্যার এটা সুইট মানে তো ঘাম। সুইট মানে হচ্ছে মিষ্টির স্বাদ, মিষ্টি নয়। আচ্ছা আচ্ছা। তাহলে মিষ্টি ইংরেজি কি Sweet, তুষার? হ্যাঁ। তুমি যে রসগোল্লা খাও সেটা তো মিষ্টি একটা, ওটার না, ওটা হ্যাঁ। ইংরেজি কি? স্যার আলাদা এই করে তো দেখো কিছু মিষ্টির দোকানে তুমি ঢুকেছো, হুম। বোস অ্যান্ড বোস সুইটস, সঙ্গে যে এস লাগিয়েছে তুমি দেখাচ্ছ না। সুইট হচ্ছে মিষ্টি স্বাদ, যে মুহূর্তে এস অ্যাড করব তখন সেটা নাউন হয়ে গেল সুইটস, মিষ্টি খাবার। তো আমরা নজর দিই না, কোনো কারণে আমরা একটু ইগনোর করে যাই। তোমাকে আগামী এই 2 মাসটা খুব ভীষণভাবে খবর শুনছো, পেপার পড়ছো, রাস্তাঘাটে যাচ্ছ আসছো, চায়ের দোকানে কেউ কথা বলছে সেই কথাটা কানে আসছে, খুব অ্যালার্ট থাকতে হবে। যত পারবে তথ্য সংগ্রহ করো, যত পারবে নলেজ সংগ্রহ করো, ঠিক আছে? এইগুলো হলেই হবে না, তার সঙ্গে তোমাকে এক্সট্রা করতে হবে। এবার এই যে এক্সট্রা টপিকগুলো, প্রতিবেদনের টপিক কি কি ধরনের হয়? একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হয়, একটা কোনো অকেশন, তাহলে একটা হচ্ছে অনুষ্ঠানমূলক, একটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্টমূলক, এই দুটো থাকলো। আর একটা কোনো একটা ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, শাল ডোনেশন ক্যাম্প, এরকম এরকম একটা হয়। কোনো স্কুলের কলেজের একটা ফাংশন, এরকম একটা হয়। এ বাদ দিয়ে যেগুলো ধরো এই যে স্টাডি ইন মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, এই ধরনের গুলো কিন্তু তোমাকে আলাদা করে নিজেকে রেডি করতে হবে। একটু আগে যে টিঙ্কু বললে যে ভ্রমণের মাধ্যমে শিক্ষা, হ্যাঁ স্যার। তাহলে আমি পড়বো কোথায় স্যার? স্যার এটা কোথায় পড়বো? আমি একটা কাজ করি, একটু পরেই বলে দেবো, তাহলে আর আমাদের এত পড়তে হবে না, না পড়েই পারবো, এইগুলোকে কভার আপ করতে পারবো, না পড়েই কোনো অসুবিধা হবে না। আমি শিখিয়ে দেবো কিভাবে করবে। যত আনকমন হয়, আমি তো এই যে তোমাদের এখন পড়াচ্ছি, মনে মনে ভগবানের কাছে প্রে করছি, সব থেকে কঠিন, আননোন, অজানা, দাঁত ভেঙে যাবে, উচ্চারণ করতে পারছে না, এরকম যদি কোনো টপিক পড়ে, তাহলে আমার স্টুডেন্টগুলো কোয়ালিফাই করে যাবে খুব ইজিলি। বলে আমার ইচ্ছা যাতে খুব টাফ কোনো টপিক দেওয়া থাকে, যাতে কমন না আসে। কমন আসলে কি হবে? একটা ছেলে যে ইংরেজির কিছুই বোঝে না, বাংলা ভালো করে কথা বলতে পারে না, সেও ওই মুখস্থটা হুবহু নামিয়ে দিয়ে চলে আসবে, নিয়ে কোয়ালিফাই করে যাবে। অ্যাকচুয়ালি যার মধ্যে ক্রেডিবিলিটি ছিল সে পাবে না। ক্লিয়ার? এরকম হয়েছে স্যারের আগে। হ্যাঁ, হবে তো। কেউ মুখস্থ লিখে দিয়ে চলে এলো, নিয়ে ও কোয়ালিফাই করে গেল। যাক, ওটা আবার এরকমও হয়েছে যারা খুব ভালো লিখতে পারে তারা নাম্বার পায়নি, এরকমও হয়েছে স্যার আগেরবার ক্লার্কশিপে। যাক, এবার আমাদের 3টি বিষয় আছে, একটা হচ্ছে প্রেসি, একটা হচ্ছে রিপোর্টিং, আর একটা হচ্ছে ট্রান্সলেশন। স্যার বেশি ভয় ওই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন, যেটা বিশেষ করে কোনো উপন্যাসিকের কোনো যদি দিয়ে দেয় তাহলে স্যার এটা একটু মানে সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যা কোথায় নেই, সমস্যা সব জায়গায় আছে। আমি তো সলভ করার চেষ্টা করছি, দেখা যাক কতটা সলভ করা যায়। আচ্ছা, এই যে ট্রান্সলেশন বললাম, রিপোর্টিং এও কিন্তু তোমার ট্রান্সলেশন আছে। বাট কেন? ট্রান্সলেশনটা একটু সোজা স্যার, মানে আমি কি ভাবছি সেটাকে ট্রান্সলেট করে লেখা যাচ্ছে, কিন্তু কোনো উপন্যাসিকের বা কোনো রাইটারের কিছু দিলে সেই ওই টার্মগুলো মানে স্টপ। আমি বলেছি রিপোর্টিং করা মানেও ট্রান্সলেশন করা, কোনটা কঠিন কোনটা সোজা বলিনি। তুমি বলবে স্যার ট্রান্সলেশন মানে, ইয়েস, অ্যাটলিস্ট বাক্যটা তুমি মনে ভাবছো, নিয়ে ট্রান্সলেট করেই লিখছো। আর ট্রান্সলেশনে তোমাকে বাক্যটা দেয়া হয়েছে, সেটাকে ট্রান্সলেট করতে হচ্ছে। আলটিমেটলি আমরা কেউ ইংরেজিতে ভাবতে পারি এমন তো নয়, ভাবি বাংলায়, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেই লিখি বাক্য। ফলে ট্রান্সলেশন যদি ঠিকঠাক হয়, তাহলে আমার রিপোর্টিং এও সেটা কাজে দেবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। বেশ, আমরা ট্রান্সলেশন শিখব। প্রেসি, যেটা খুব কঠিন, তাই তো? প্রেসি প্রেসিটাও স্যার
করা যায়। বাপ রে বাপ, সব থেকে কঠিন প্রেসি, প্রচন্ড কঠিন। না না, প্রেসিটা তাও করা যায়। কে বললে করা যায়? স্যার আমি অ্যাকচুয়ালি এগুলো ম্যান টু ম্যান ডিপেন্ড করে যায়। কারো কাছে মনে হয় যে গল্প শব্দের মধ্যে নামিয়ে দিচ্ছি, মানে খুব ইজিলি হচ্ছে, বাট টপিকের উপর স্যার ডিপেন্ড করে। ওইটুকু সময়ের মধ্যে পুরোটা পড়ে লেখাটা অনেকটা মানে সময় সাধ্য ব্যাপার। ওটা লাস্ট বার যেরকম হয়েছিল। টেক্সটটা যদি আমি বোঝা যায় প্রথমেই একবারে। আজকে, ব্যাস থেমে যাও, স্টপ করো। আমি প্রথমেই আজকে প্রেসি শেখাবো, তার কারণ প্রেসি প্র্যাকটিস করতে হয় বেশি। প্র্যাকটিস করলে তবেই তোমার সময়টা কম লাগবে, আর যদি প্র্যাকটিস না করো তাহলে সময়টা বেশি লেগে যাবে। ক্লিয়ার? হেডিং দাও প্রেসি বলে, খাতায় প্রেসি বলে হেডিং দাও। আমি একটা মেটেরিয়াল তোমাকে দিয়ে দেবো, সেখানে যেগুলো বলছি এখন সেগুলো লেখা পেয়ে যাবে। আলাদা করে এই মুহূর্তে লিখতে হবে না, সময় নষ্ট হবে। একটা প্রেসি করতে গেলে আমরা কি জানি যে প্রেসি জিনিসটা কি? কেউ একটু শেয়ার করবে তার চিন্তা ভাবনা যে হোয়াট ইজ মেকিং প্রেসি? প্রেসি হলো কি কোনো একটা কোনো একটা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, মানে একটা মানে বোঝার জন্য আর কি। মানে একটা সাপোজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাকে সেটা যদি 15 লাইনে থাকে, তাহলে সেটাকে আমরা 2 লাইনের মধ্যে সেটাকে আমাকে জানাতে হবে আর কি। স্যার প্রেসি হলো স্যার মূল ভাব, কোনো একটা মূল ভাব আমি যেটা বুঝতে পারলাম সেটাই। আচ্ছা, আর কেউ? স্যার প্রেসি মানে সারাংশ। আর কেউ? প্রেসি মানে মূল ভাবটা ওয়ার্ড চার্ট করে লিখতে হবে, আর নিজের ভাষায় লিখতে হবে। ওখানে যেগুলো ভাষা দেওয়া থাকবে না, থাকবে, সেগুলো কপি না করে নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, আর কেউ? যদি সব কিছু একদম একদম যদি ফর্মুলা বা এইসব থেকে একটু আলাদা ভাবে বলা যায়, তাহলে হচ্ছে যেমন আমরা কোন সিনেমা দেখি, 3 ঘন্টা সিনেমা, এবারে সেখানে যদি দেখি না, স্টপ, সিনেমা দেখি না। না, আমি বলতে চাইছি যদি কোনো গল্প পড়ি, কোনো গল্পই পড়ি, কোনো গল্প স্টোরি পড়ি। পয়েন্টটা শুনলে না? সিনেমা আমরা দেখি না, আমরা মুভি দেখি। সিনেমা কথার অর্থ প্রেক্ষাগৃহ। হ্যাঁ, প্রেক্ষাগৃহ। হল কথাটা মারাত্মক ভুল। সিনেমা কথার অর্থই হচ্ছে প্রেক্ষাগৃহ। এক্স্যাক্টলি, মানে যদি আমরা কোনো মুভি দেখি, তাহলে সেই মুভিটা যদি 3 ঘন্টার হয়, তাহলে সেটা যদি আমি কাউকে খুব কম টাইমের মধ্যে বলতে চাই, নিশ্চয়ই আমি কি কি হয়েছে বলবো না, সেটা আমি 10 বা 15 মিনিটের মধ্যে বোঝাবো। তাহলে এই যে আমরা এই জিনিসটাকে একটা সংক্ষিপ্ত করলাম, এটাকেই বলা হয় প্রেসি। কেন করব, কেন এরকম? কারণ কি? কারণ হচ্ছে যে আমার গল্পটা তো, যেখানে আমি যেটা দেখেছি সেটা 3 ঘন্টা ধরে দেখেছি, কিন্তু সে যেটা শুনবে, নিশ্চয়ই আমি সেটা অতটা এফেক্টিভ ভাবে বলতে পারবো না, বা ভিডিওতে বা মুভিতে আমরা যেগুলো দেখি পারবো না বলে আমি সংক্ষিপ্ত বলছি। স্যার প্রেসি মানে হাইলাইট, মনে রাখতে পারবো না। বেশ, আমি বলি এবার। দেখবে ম্যাক্সিমাম মেন্সের পরীক্ষায় একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে প্রেসি। কারণ কি, এই প্রেসিটা শুধুমাত্র পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য নয়, পরবর্তীকালে যখন তুমি জবটা কন্টিনিউ করবে তখনও এই প্রেসি তোমাকে করতে হবে। কি রকম? মনে করো তুষার হচ্ছে একটা এসআই পোস্টে জব করছে কোনো একটা থানায়। একটা ইনসিডেন্ট ঘটলো শ্যামবাজারের মোড়ে, একজন কনস্টেবল ওখানে ছিলেন। তুষার বলল, কি হয়েছে আমাকে লিখিত দাও। এখন ওই কনস্টেবল কিভাবে লিখবে আমি রোজকার মতন ঠিক 7টা 5-এই ওখানে পৌঁছে গেছি। তারপর সে একদম মাইনিউট ডিটেলস গুলো লিখবে, তাই না? এবার একটা ধরো 700 ওয়ার্ডের একটা বড় রিপোর্ট সে লিখলো। তুষারের উপরে সার্কেল ইন্সপেক্টর আছেন বা এসপি আছেন, তারা তুষারকে বললো ওই ঘটনা একটা আমাকে রিপোর্ট দাও তো। তখন তুষারকে ওটাকে প্রিসাইজ করেই দিতে হবে। কেন প্রিসাইজ করে দিতে হবে? কারণ তুষার হয়তো একটা থানার এসআই, কিন্তু ওই এসপি কে মোটামুটি 4-5টা থানা দেখতে হয়। তাহলে যদি তুষারের থানা নিয়েই যদি 1/2 ঘন্টা 1 ঘন্টা চলে যায় রিপোর্ট করতে, তাহলে উনি বাকি কাজ করবেন কখন? তাহলে সবার আগে প্রেসিটা করা হয় টাইমটাকে সেভ করার জন্য। ক্লিয়ার?
সময়টা আমার নেই, তাই সময়টা কমানোর জন্য ওটা করা। এবার এই যে সময়টা কমাবো, তার মানে কি আমি একটা ঘটনা, সেখানে 5টা ইনসিডেন্ট আছে, সেটা মিলে একটা পূর্ণাঙ্গ ঘটনা ঘটেছে, তাহলে বেশি করতে গিয়ে 5টার বদলে 3টে বলবো বা 2টো বলবো? না, বেশি মানেই যে 700 ওয়ার্ডটাকে 200 ওয়ার্ড করতে হবে এমন নয়। হতেই পারে 700 ওয়ার্ডটা শুধুমাত্র 600 ওয়ার্ড হলো। আমাদের অনেকের ধারণা প্রেসি মানেই তার 1/3, মূল প্যাসেজের 1/3 লিখতে হয়। আগে এই ধারণাটা ব্রেক করি যে প্রেসি মানে কখনোই 1/3 নয়। প্রেসির কাজটা যদি বুঝে নিই তাহলে আর আমাদের অসুবিধা হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছে, তার ছেলের সঙ্গে কোনো একটা অঘটন ঘটেছে, এই নিয়ে থানায় সে 5 দিন 10 দিন যাচ্ছে, কেউ তার রিপোর্ট লিখছে না। লাস্টে তিনি ডিএম এর কাছে গেছেন, ডিএমও লিখছে না। তখন বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে সে পূর্ণ ঘটনাটা লিখে জানাচ্ছে। এখন বাবা তো তার সেন্টিমেন্ট আছে, সে ওই চিঠিতে কি লিখবে? আমি যখন ডিএম এর বাড়িতে গেছিলাম, ওনার স্ত্রী বললেন যে ঘরে নেই, কিন্তু আমি পর্দার ফাঁক দিয়ে দেখলাম ডিএম ছিলেন। এই কথা লিখবে তো? কিন্তু মেন ব্যাপারটা কি, যে এরা কেউ তার কথায় সাড়া দেয়নি। নোবডি রেসপন্ডেড টু হিজ অ্যাপিল। এইটুকু বললে সবটা বলা হয়ে যাচ্ছে না? ইয়েস অর নো? মুখ্যমন্ত্রী শুধু এটা জানলেই হবে যে লোকাল থানা, এমনকি ডিএম অবধি এই ব্যাপারটাতে কোনো ভ্রুক্ষেপ করেননি। এটা জানলেই, পর্দার ফাঁক দিয়ে দেখা গেছে কিনা সেটা জানার দরকার নেই, বা ওই এসপি বা ওই এসআই ওকে কি বলে তাড়িয়ে দিয়েছে এটা বলার দরকার নেই। শুধু ওর সঙ্গে কোঅপারেট করেনি এটা বললেই হবে, তাই না? এটাও হতে পারে যে ওই ভদ্রলোক লিখলেন, আমি যখন থানায় গেলাম, থানার ওসি আমার সঙ্গে কুকুর বেয়ালের মতন বিহেভ করলো, তুলনা করে দিল একটা। তার এমন হাবভাব যে তিনি ঔরঙ্গজেব আর আমি একজন সাধারণ প্রজা, আমার কথা শুনলেই না, এরকম হতে পারে। তাই যে উপমাগুলো উনি অ্যাড করছেন, সেই বাবা তার সেন্টিমেন্ট আছে, পারেন, সেগুলো কি আমার বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবে দরকার? কোনো দরকারই নেই। তখন আমি ওগুলো কি করব, আমার প্রেসির মধ্যে আনবো না। সবাই কি প্রেসি ব্যাপারটা কি বুঝতে পারলে? স্যার একটা প্রশ্ন। আমি বলে দিই, সারাংশ নয়, 1/3 নয়, বুঝে নিয়ে মূল ভাবটা লিখে দিলাম এমন নয়, বিষয়টাই লিখবো, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাদ দেব। স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো। স্যার বলছি, যখন কোনো গল্প দেওয়া থাকবে, মানে ওই নীতি কথা যেমন গল্পগুলো হয় না, তো ওইখানটায় গল্পটা আমি ছোট করে লিখবো না? আসবো, ওই ব্যাপারগুলোতে আসবো, আমি পার্টিকুলার স্টোরি বা অন্য ক্ষেত্রে বলবো। তখন স্যাররা মনে করো একটা প্রেসিতে তোমাকে 20 নাম্বার আছে, তোমাকে স্যার দিলেন 8 নাম্বার, কত দিলেন স্যার? 8। না না, ঠিক করে বল, স্যার কত দিলেন? 8 নাম্বার দিলেন। না, আর কেউ? একবার বলুন কতটা? একটা প্রেসিতে তুমি 20 নাম্বার ছিল, 8 নাম্বার পেয়েছো, আউট অফ 20 8 পেয়েছো। তার মানে শিক্ষক মহাশয় তোমাকে কত দিয়েছেন? পার্সেন্টেজ বলিনি, কত নাম্বার দিয়েছেন তোমাকে? 2 কে বললে 2? আমি। মারবো এমন না, তাহলে কিরকম অঙ্ক শিখেছে যে 20-তে না 8 মানে ওটা ওই টাইটেলে একটা নাম্বার দিলেন না, টাইটেলে নাম্বার দিলেন না। কে বললে? কুন্তল? হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। স্যার তোমাকে নাম্বার দেন না, নাম্বার কেটে নেন। তোমার তো 20 নাম্বারই ছিল, স্যার 8 নাম্বার দেননি, 12 নাম্বার কেটে নিয়েছিল। আমাদের ফোকাস হবে ওই যে স্যার 12 নাম্বার কেটে নিলেন, যাতে কাটতে না পারেন। আমি ঠিক লিখবো না,
প্রেসি ঠিক লিখবো না, কিন্তু প্রেসিতে যে যে কারণে শিক্ষক মহাশয় নাম্বার ডিডাক্ট করবেন সেই স্কোপ ওনাকে দেব। ব্যাস। তাহলে এতদিন তুমি নাম্বার পাওয়ার জন্য প্র্যাকটিস করেছো, শিখেছো, এখন তোমার লক্ষ্য থাকবে মাস্টার নাম্বার কাটতে না পারে। এবার তাহলে আমার ব্যাপার হচ্ছে আমাকে জেনে নিতে হবে যে কোন কোন ক্ষেত্রে কি হলে স্যার নাম্বারটা কেটে নেন, সেটা জেনে নি, হবে তো? নাম্বার 1 আমি 1 2 3 করে তোমাকে ওই মেটেরিয়ালের মধ্যে সব দিয়ে দেবো। আমি 2-1টা উদাহরণ এখনই দিচ্ছি, তুমি এটা এক্সাম্পল লিখে দাও, আনসারের মধ্যে কোনো কম্প্যারিজন লিখে দাও, কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়ে দাও, কোনো রিপিটিশন করে দাও, প্রত্যেকে 2 নাম্বার করে মাইনাস করবেন উনি। করবো না, এই 4টে না করলেই তো আমার 8 নাম্বার স্যার কাটতে পারবেন না, তাই না? স্যার শেষেরটা কি বললেন? মধুমিতা অন করো তো ভিডিওটা। ক্যামেরাটা অন করো। স্যার অন করতেই হবে, থাক না। নিখাত কারণ আছে বলেই না বলছি। তাতে এত টাইম নেই। কুইক। আসো তো মধুমিতা? হ্যাঁ স্যার আসি। হ্যাঁ অন করো 2-1 সেকেন্ডের জন্য। মধুমিতা আমি যখন বলছি তখন তুমি লিখছো, তাই তো? কিন্তু আমি বলেছিলাম যে আমি যখন লিখতে হবে তখন বলে দেবো। তোমায় কেন দেখতে চাইলাম জানো? আমার মোবাইলটা সিঙ্গেল সিমের মোবাইল। আচ্ছা। আমি দেখলাম ডাবল সিমের মোবাইল কেমন হয়, তাই তোমায় দেখতে চাইলাম যে একটা সিমে শুধু ইনকামিং হবে, একটা সিমে আউটগোয়িং হবে। তুমি তাহলে এই যে লেখাই মন দিচ্ছ না, তাহলে বোঝাই মনটা দিচ্ছ না। যারা আছো, আমি যখন লিখতে হবে তখন বলে দেব। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে যারা লিখে আমি যেগুলো বলছি সেগুলো তুমি লিখে নিচ্ছ, নথিভুক্ত করছো, তুমি কি জানো কত ক্ষতি নিজের করছো? তার মানে তুমি তোমার ব্রেনে রাখছো না কথাটাকে, খাতায় রাখছো। তোমার ব্রেন কি বলবে? বেশি চাপ নিস না, লিখে রেখেছি পরে দেখে নেবো। ওই পরে জীবনে আসবে না, একটা লাইব্রেরি হয়ে বসে থাকবে। তাই যত পারো না লিখে ঠান্ডা মনে বসে শুয়ে যেভাবে ক্লাস করছো মন দিয়ে কথাগুলো শোনো। যেটা ইনপুট লিখতে হবে আমি বলে দেবো, এটা লিখে নাও। আর আমি তো বলেই দিলাম প্রেসি একটা মেটেরিয়াল আমি তোমাকে দেবো, যেখানে সব লেখা থাকবে যে স্যার কোন কোন পয়েন্টের উপরে নাম্বারটা ডিডাক্ট করেন, এবং আলোচনা করবো সেটা। আমি আশা করি, দেখো স্টুডেন্ট টিচার যতই ভালো হোক, যদি স্টুডেন্ট টিচারে ভাইব ম্যাচ না করে সেটা কোনো ফ্রুটফুল হয় না। হয়তো তোমার পড়া স্টাইলটা আলাদা, আমার পড়ানো স্টাইল আলাদা, তাহলে কোনো মতেই ফ্রুটফুল হবে না। তাই একটু চেষ্টা করো কোঅপারেট করার, মন দিয়ে শুধু শোনো, যখন লিখতে হবে আমি বলে দেবো। তাহলে আমাদের লক্ষ্য কি হলো? প্রেসিতে যে যে কারণে টিচাররা নাম্বার ডিডাক্ট করেন সেই স্কোপটা আমরা দেব। হয়েছে? প্রেসি একটু আগে একজন বলেছিলেন সব থেকে কঠিন। আমি বলবো প্রেসি একমাত্র কম্পিটিশন যেখানে আমাকে কিছু লিখতে হয় না, লেখা আছে, শুধু ছাঁকনিতে ছেঁকে দিতে হয়, তাই না? আমাকে কোনো ভাবনা চিন্তা করে কিছু ইনপুট দিতে হয়, তাৎপর্যপূর্ণ কিছু লিখতে হয়, এমনটা নয়। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে, শোনা যাচ্ছে? আমার কথা হলো, এই যে বললাম আমি ছেঁকে নেব, তখন খুব মেকানিক্যাল ওয়েতেই ছেঁকে নেব। তারপরে কেউ একজন বলেছিলে যে সুন্দর ভাষাতে ওখানে যেগুলো লেখা আছে সেগুলো না লিখে
নতুন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এরকম কি একটা বললেন না এখন একটু আগে? কে গো? আমি বলেছিলাম। বেশ, মধুমিতা বলেছে। মধুমিতা, ম্যান ইজ মর্টাল, এটাকে ভালো করে সুন্দর করে লেখো তো। তোমার ভাষায়, আমার ভাষায় লিখতে না। ইংরেজিতে। আচ্ছা, ইংরেজিতে আবার কঠিন, তাই তো। মানুষ মরণশীল, বাংলায় বল, ভালো করে সুন্দর করে এবং নিজের ভাষায়। ওটাই হবে, মানুষ মরণশীল। এই বাবা, তাহলে যদি প্রেসিতে এইটা থাকে আর তুমি যদি এটাই লিখে দাও তাহলে তো নাম্বার পাবে না। স্যার মানুষ অমর বলা যাবে? হ্যাঁ, ম্যান ইজ মর্টাল। স্যার সকল মানুষ হয় মরণশীল। লেন্দি হয়ে গেল না? মানুষ অমর নয়। নেগেটিভ হয়ে গেল না? ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম, তুষার আজকে কি খেয়েছো? তুমি বললে স্যার আমি রুটি খাইনি। বেশিতে মারাত্মক ভুল দিক। রুটি খাই এটা কোনো আনসার নয়, নেগেটিভ তো হবেই না লেখা। ঠিক ঠিক। মানুষ মরণশীল। যাদের এরকম ধারণা আছে তাদের ধারণাটাকে ব্রেক করে দিই। যখন আচ্ছা, তোমরা তো অনেক পরীক্ষা দিয়েছো যেখানে, বা স্কুল লেভেল পরীক্ষা দিয়েছো যেখানে বলেছে তুমি তোমার অভিমত প্রকাশ করো বা এ ব্যাপারে তোমার মতামত প্রকাশ করো বা লেখো, বলেছে তো? মনে করো বলা হয়েছে সমাজে নারীদের অবস্থান, এ নিয়ে তুমি তোমার মতামত জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। কি বলেছে? তোমার মতামত, তাই তো? এবার আমি সেই স্টুডেন্ট যেই এই আনসারটা লিখছি পরীক্ষায়, আমার মতামত তুমি শুনবে? শোনো, যত গন্ডগোলের কারণ মেয়েরা, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে গ্যারেন্টি একটা মেয়ে আছেই আছে। একটা সংসারে 4 ভাই ভালোভাবে ছিল, বড় ছেলেটার বিয়ে হলো, 4 ভাই আলাদা হয়ে গেল, মানে সংসারে অশান্তির কারণও মেয়ে। আমার ভাবনা, আমাকে তো মাস্টার বলেছে তোমার মতামত লেখো। মনে রাখবে, যখন বলা হয় তোমার মতামত, তখন যেটা জেনারেল অ্যাকসেপ্টেন্স যেটা আছে সেটাই তুমি লিখতে পারবে, তোমার নিজস্ব মতামত লিখতে পারবে না। পয়েন্টটা সবাই ক্লিয়ার হলো? যখন বলছে তোমার ভাষা, এবার তোমার ভাষাই বললে না যে নিজের ভাষায়, এবার আমার ভাষা দেখো, খাইছে, কোথায় যাচ্ছ? তাহলে বাংলায় প্রেসি করতে গিয়ে আমি কি এই খাইছে কোথায় যাচ্ছ এটা লিখবো না, কোথায় যাচ্ছ এটা লিখবো? সো ইয়োর ল্যাঙ্গুয়েজ মিনস দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, নট ইয়োর। তাহলে প্রেসিতে যেটা ধরা হয় আমাদের, যেটা তোমাদের দোষ নেই, ছোট থেকে আমরা এইভাবেই শিখে এসেছি, আর ওই স্যারেরও দোষ নাই, ওই স্যার ওইভাবেই শিখে এসছেন। প্রেসি নিয়ে একটা পুরো ডামাডোল চলে স্কুল এডুকেশনে, যেখানে ওই আঙুল দিয়ে আমরা গ্যাপ গুলোতে লিখে দিই যা আছে তাই, এইভাবেই প্রেসি পাস করে যাই। স্যারও ঠিক করে শেখায় না, কাউকে অসম্মান না করেই। ফলে এই তোমার মতামত মানে, তোমার ভাষা মানে, তোমার ভাষা মানে দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আর তোমার ভিউ মানে জেনারেল ভিউ। প্রেসি রচনা করতে গিয়ে, প্রেসি করতে গিয়ে এই যে বলে যে টেক্সটের কোনো ভাষা নেওয়া যাবে না, ওখানকার শব্দ লেখা যাবে না, এমনটা নয়। যদি ওখানে প্রপার শব্দ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা থাকে, সেই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটাকে তো আমি আর কিছু করতে পারবো না, তাহলে ওটা লেখা যেতেই পারে, ওর জন্য কোনো নাম্বার ডিডাক্ট হবে না। সবাই ক্লিয়ার হলো? ফলে নতুন ভাষায় ওই বাক্যটাকে নতুন করে লিখতে হবে। ম্যান ইজ মর্টাল, দিস ইজ দ্য শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্ড দ্য প্রম্পট সেইং। এটাকে কোনোভাবে চেঞ্জ করতে গেলে আইদার লেন্দি হবে, এক্সাগ্রেটেড হয়ে যাবে, বা কিছুটা মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওইটাই লিখবো, প্রেসিতে আছে বলে ওটাকে চেঞ্জ করে লিখবো, এমনটা ভাবার কোনো কারণ নেই। যা যা বললাম এখন অবধি, কারোর যদি ভিন্ন মত থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু এখনই বলে নাও, পরের পয়েন্টে আমি তারপরে আসবো। স্যার বল।
স্যার বলছি কোনো সেন্টেন্সকে যদি আমি মানে তাড়াহুড়ো সময় কম পুরো সেন্টেন্সটাই টেক্সট থেকে নিই, সেটা নেওয়া যেতে পারে? একটু আগেই বলেছি যদি ওই সেন্টেন্সটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স হয় এবং যা যা করলে আমার স্যার নাম্বার কাটবে না, এই যে আমি বললাম আজ রবিবার নয়, এই বাক্যটা আজ, তুমি কি এই বাক্যটা লিখতে পারবে? লিখতে হবে আজ বুধবার, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ স্যার। ফলে আমি শুধু চাইছি তোমার মাথায় এটা যেন না থাকে যে ওই বাক্যটা বেসিতে মেন প্যাসেজে আছে, অতএব মানে মূল ভাব ওটাতে, ওই বাক্য দিয়ে মূল ভাবের কিছুটা অংশ মানে না না, আমি তোমাকে সৈয়দ আবার বলছি, আমি লেখার জন্য প্রেসি করছি না, লিখবো না সেটার দিকে নজর দেবো। আবার বলছি, প্রেসিতে কি লিখবো না তার দিকে নজর দেব, কি লিখবো তার দিকে নজর দেবই না। ওকে স্যার। বলছিলাম যদি বলো। আমি বেশি যেটা করবো সেটা দেওয়া থাকবে, যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজে যদি মোটামুটি 60 থেকে 70% আমি মোটামুটি স্ট্যান্ডার্ড আছে আমার মনে হলো ভাষা, তো 60 থেকে 70% আমি ওইখান থেকে লিখে নিলাম। ওটা কি আমার ইউনিকনেসের মধ্যে পড়বে স্যার ওই লেখাটা? এই যে তুমি বললে না 60% বা 70% লিখলাম, হতে পারে ওই প্রেসিটা করার জন্য অনলি 40% দরকার ছিল, বাকি 80% এর মধ্যে স্যার নাম্বার কাটবেন সেরকম এলিমেন্ট ঢুকে আছে, হতে পারে না? তাহলে আমি আবার বলছি, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবো। কি কি লেখা যাবে না তার দিকে নজর দাও, কি কি লিখবো তার দিকে নজর দেবেন, কোন কোন অ্যাপ্রোচ করা যাবে না সেটার দিকে নজর দেব, কি কি করা যাবে তার দিকে নজর দেব না, তাহলে আর প্রবলেম থাকবে না। আমির বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলে দিন না কি কি লেখা যাবে না। তার আগে আমিরকে একটু ঠিক করে নিই। আমি একটু মুখটা দেখাও, ও ট্রিটমেন্ট লাগবে। আচ্ছা, আমির কতদিন আগে বিয়ে হয়েছে? 2020। 2020? আচ্ছা, প্রেম করে বিয়ে না অ্যারেঞ্জমেন্ট করে? বেলঘড়িয়ে থাকতাম স্যার, তারপরে লকডাউনের পরে বিয়ে হয়ে গেল, প্রেম করে দিয়ে এখন। আচ্ছা, প্রেম করে বিয়ে করেছো, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে, তাও আমি চেষ্টা করছি। মনে করো তোমার বিয়ে হয়নি এখনো, তোমার কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার নেই, বাড়ি থেকে বললো ক্লার্কশিপ তো পেয়ে গেছিস, এবার তোর বিয়ে দেবো, নিয়ে তারা তোমাকে বললো এবার মেয়ে দেখবে, তাহলে তুমি প্রত্যেক সানডে গিয়ে মেয়ে দেখবে তো? সিচুয়েশন বোঝা গেছে? আচ্ছা, এই যে মেয়ে দেখবে, গিয়ে কি দেখবে, তোমার ক্রাইটেরিয়া কি থাকবে? আমার ক্রাইটেরিয়া তো একটাই স্যার, মেয়েদের তো আর এমনি বুঝতে পারবো না, হবে না হবে, দেখতে ভালো হলেই মোটামুটি, আর শিক্ষিত হলেই এরকম। 5টা দেখলে 5টাই দেখতে ভালো, সেকেন্ড জিনিস কি দেখবে? আমি খুব অনেস্টলি জিজ্ঞেস করছি, বি সিরিয়াস। পাশে বউ থাকলে বউ যেন শুনতে পাই, বেশ বলো। ওই স্যার আর কি, তো কেমন আছে আর কি, ও কেমন সিচুয়েশন, অবস্থা কেমন, মানে শ্বশুর বাইক দিতে পারবে কিনা? ওইটা না স্যার, তাহলে কেমন আছে, এই দেখো, এই যে অ্যাপ্রোচটা, ও যখন মেয়েটাকে দেখতে যাচ্ছে তখন অ্যাপ্রোচটা কি, ওর মধ্যে কয়েকটা ভালো গুণ খুঁজবে, দেখতে ভালো, পড়াশোনা ভালো, আচার আচরণ ভালো, এইসব দেখবে তো, ফ্যামিলি ভালো, এইসব দেখবে। তোমাকে কিন্তু বেশ কটা রোববারই খুঁজতে হবে তাহলে। আর তুমি যদি প্রথম যেদিন যাচ্ছ সেদিন যদি গিয়ে একটি মেয়ের সামনে এসে বসলো, তুমি যদি প্রশ্ন করো একে আমি বিয়ে করব না কেন, তাহলে ওই দিনই তোমার বিয়ে হয়ে যাবে। বোঝা গেল? অ্যাপ্রোচটাকে চেঞ্জ করতে হবে, যে একে আমি বিয়ে করব না কেন, না করার কারণটা কি, আর তুমি খুঁজছিলে করার কারণ কি। রেসিতে আমাদের প্রবলেম হয় কি কি লিখবো তাই দেখি, কি কি লিখবো না সেটার দিকে তাকাবো, কি কি লিখলে স্যার নাম্বার কাটবেন সেটা দেখবো।
কত পার্সেন্ট লিখবো, কিভাবে লিখবো বাদ দাও, আমি শুধু ভুলগুলো করব না। বোঝা গেছে অ্যাপ্রোচটা? ভীষণ ভালো মার্কস পাবে। একটু মন দিয়ে শুধু আমার কথাগুলোকে ভাই শুনতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল। এই কে বললে? অর্ঘ? হ্যাঁ স্যার, কথাটা হচ্ছে স্যার, থেমে যাও, কথা বলো না। ইউ আর নট অ্যালাউড টু টক। কেন কথা বলতে ওকে থামিয়ে দিলাম কেন, কেউ বলতে পারবে? স্যার বাংলা ইংরেজি একসঙ্গে বলছি। না না, ও বলেছে স্যার আমার একটা কথা ছিল, নেই তো আর, আর ওকে বলতে দেবো কেন? পাস্ট টেন্সে বলেছে। যদি বলে স্যার আমার একটা প্রশ্ন ছিল, তো ছিল ছিল, আর তো নেই। আজকের পর থেকে যখন আমি ট্রান্সলেশন নিয়ে ক্লাস নেব, তখন দয়া করে একদম খুব স্পেসিফিক ভাবে আমার সঙ্গে কথা বলতে হবে। তুষার, চুল কবে কেটেছো? অডিও বন্ধ আছে। হ্যালো স্যার, তাহলে স্যার কোশ্চেনটা যেটা বলি, 10 দিন আগে স্যার। 10 দিন আগে কতজনের কেটেছো, কত টাকা করে নিয়েছো? আমি কাটিয়েছি। কিন্তু এই যে জিজ্ঞেস করলাম কেটেছো, তুমি যে বলে দিলে। খুব অ্যালার্ট থাকতে হবে, তবেই বাক্যগুলোতে যখন ট্রান্সলেশন করব তখন এরকম ব্লান্ডার হবে না। বোঝা গেল? বেশ, অর্ঘ এবার তোমার প্রশ্নটা শুনি, বলো। স্যার প্রেসিতে কি প্যাসিভ ভয়েস অথবা ধরুন কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলে? একদম স্পেসিফিক ভাবে বলে দেবো, এই জায়গাগুলোকে তোমাকে তুখর করে দেবো আমি। প্যাসিভ, অ্যাক্টিভ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, হ্যানা ত্যানা যা যা আছে প্রত্যেকটা একদম পোস্টমর্টম করেছে দেবো, পয়েন্ট বাই পয়েন্ট, পরপর পরপর। একটু ওয়েট করতে হবে, তোমার রাজধানী আমার লোকাল ট্রেন। হ্যাঁ, বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর অন্য কোনো প্রশ্ন আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। না না স্যার, আমার এটাই কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার একবার বলে দিন না কি কি বললেন যে লিখতে হবে না। এই যে বললাম তোমার রাজধানী আমার লোকাল ট্রেন, আমাকে ওইটা প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে করে বলতে হবে, আদারওয়াইজ শুধু তোমার খাতায় লেখাই থেকে যাবে। আমি মেটেরিয়াল দেব, নিয়ে ধরে ধরে বোঝাবো, একটু সময় দাও আমাকে। হ্যাঁ বলো, কি স্যার স্যার বলছো অনেকক্ষণ? আমি তাপস সরকার বলছিলাম স্যার। বলো বলো। আপনি আগে যেটা বললেন যে মানুষ মরণশীল, ওইটা কিভাবে লেখা যায়? তা ওটা যদি মানুষ অমরণশীল নয়, এটা লিখলে কি মানে নেগেটিভ হয়ে যাবে? বাহ বাহ, এক কাজ করো তাপস, প্লিজ, না প্লিজ, আই লাভ ইউ এর নেগেটিভ করে দাও। আই ডোন্ট হেট ইউ। আমিও তো তোমাকে হেট করি না, তার মানে কি ভালোবাসি নাকি? এই যে কই ওখানে কথা বলছে শ্বশুর বাড়ির কথা, ওকেও তো আমি ভালোবাসি না। ওকে ভালোবাসলে আমার বউ আমাকে ঠ্যাঙাবে, তাহলে কি ওকে আমি ঘৃণা করি নাকি? করি না তো। না, তাহলে মানুষ সব সময় আমরা যদি নেগেটিভটা বলি, নেগেটিভের ডাবল নেগেটিভ করে সবসময় পজিটিভ হয় না। তাই প্রেসিতে এই অ্যাপ্রোচটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বোঝা গেল? মানুষ অমরণশীল নয়, তুমি ডবল নেগেটিভ করে পজিটিভ করছো, এই অ্যাপ্রোচটা কিন্তু একদমই গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? ঠিক আছে স্যার। হ্যাঁ বলছিলাম প্রেসিতে ম্যাক্সিমাম কত নাম্বার পাওয়া যেতে পারে? স্যার যদি নাম্বার না কাটতে পারে, 15 নাম্বার থাকলে তো আমার মনে হয় স্যারদেরকে সম্মান জানিয়েই বলছি, কোনো মতেই মানুষ তো কোনো মতেই সন্তুষ্ট হয় না। ওই স্যারকে যদি ওই পেজটা করতে দিতাম, উনি যে আনসারটা লিখে দিতেন, সেটা যদি 3 মাস পর ওনাকে দিতাম না, 1000টা খুদ ধরতো। জানো কি, তুমি এটা ম্যাচ করিয়ে নিও, মিলিয়ে নিও। এটা হয় স্যার। এটা সেই ক্ষেত্রে ওই 15তে 15 দিতে চাইবে না, তুমি একটাও ভুল করনি, তাও 15তে 15 দিতে চাইবে না। ওই 13, 12, 13 ওর মধ্যেই নাম্বারটা ফ্যাকচুয়েট করে। আর যদি ভীষণ ভাবে তোমার হাতের লেখাটা ভালো হয়, ওটা ওই তোমার গার্লফ্রেন্ডের চোখের মতন ফেস ভ্যালু, তখন আবার 13.5, 14 দিয়ে দিতে পারে, যেহেতু দারুণ হাতের লেখা, একদম স্পষ্ট স্বর্ণাক্ষরে লিখেছে এটা।
এইভাবে আপ্লুত হয়ে যদি 1 নাম্বার দিতে দেয় সেটা দিতে পারে। ক্লিয়ার হলো? আচ্ছা, আর একটা কোশ্চেন আছে স্যার। ধরুন ওই যখন আমরা কোনো ট্রান্সলেশন করছি, মানে প্রেসিতে কোনো ওটা লিখছি, যেমন বলছি আমরা মানুষ মরণশীল, এটা একটা যেমন সহজ ভাষাতে লেখা হলো, এর ওই জায়গায় যদি আমি আবার লিখি যে মানুষ নশ্বর, দুটো তো ভাষা একই, মানে দুটোর জন্য কি নাম্বারের কোনো ডিফারেন্স হবে? একদম না। তুমি যেটা বললে মানুষ মানে মানুষ নশ্বর, এটা যে বললে নাম্বারে কোনো ডিফারেন্স হবে না, কিচ্ছু আসবে না। মানে তুমি শব্দ চয়নের কথা বলছো যে অনেকে আমাদের যেটা ভয় হয়, আমি বলছি বিউটিফুল আর ও বলছে ম্যাগনিফিসেন্ট, তাহলে কি ম্যাগনিফিসেন্টের জন্য একটা টাইম ছিল জানো তো, বছর 8-10 বছর আগে ওই বঙ্কিমচন্দ্র স্টাইলটা খুব গ্রহণযোগ্য ছিল। যত বেশি গুরুগম্ভীর লেখা, ভার্বোজ টার্ম, ওতে মার্কস ছিল। কিন্তু এখন লুসিডিটি এন্ড সিম্পলিসিটি, তার উপরেই মার্কস। ফলে তুমি যত সহজ করে, যত কলোকুয়ালি ইউজ টার্ম ইউজ করবে, তত বেশি ভালো মার্কস পাবে। হয়েছে? ফলে ওটা সংশয় থাকা দরকার নেই। বেশ, তাহলে প্রেসি ব্যাপারটা আমরা বুঝলাম যে আমরা প্রেসিতে কি করব। আমি নার্সেলে বলে দিই যাতে স্যার নাম্বার কাটতে না পারেন, তার দিকে নজর দেবো। আর প্রেসিটা কেন করছি জেনে গেছি। মেটেরিয়ালটা পেয়ে যাবে পরের দিন, তখন আমি ক্লাসে তোমাদেরকে ওই মেটেরিয়ালটা ধরেই পড়াবো। সেকেন্ড চলে আসি ট্রান্সলেশনে। যেহেতু রিপোর্টের থেকেও ট্রান্সলেশন দরকার, এখন ট্রান্সলেশন না হলে রিপোর্টিংটা আমি করতে পারবো না, তাই না? এই ট্রান্সলেশন, স্যার এটা তো বললেন না যে প্রেসিতে প্যাসিভ ভয়েস বা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা যাবে। দেওয়ার পর এই ভয়েস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, ডিগ্রি, ন্যারেশন যা যা আছে সবগুলোর পোস্টমর্টম করব। এখনই একটাকে না বলে পর বলে দেবো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার অ্যালিট্রেশন বলে একটা জিনিস আছে, অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন নয়, অ্যালিটারেশন। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, তো ওটা কিছু ইয়ে করে নাকি, নাম্বারের ডিফারেন্স ফেলে নাকি? অ্যালিটারেশন কাকে বলে জানো? হ্যাঁ স্যার, ওই ছন্দভাবে মিলিয়ে মিলিয়ে লেখা, যেমন লেখা মানে যেমন একটা পদ্য, যেমন পরে পাতা নড়ে, এটা কি অ্যালিটারেশন? ছল পরে পাতা নড়ে, শব্দগুলো মানে স্যার প্রথম অক্ষরটা এক হতে হবে বা এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ এরকম। ফলে যে জায়গাগুলো এই দেখো, আচ্ছা আমি কিন্তু তোমাদের বলে দিই, আমি ইংরেজি গ্রামার এবং ইংরেজি লিটারেচারের এই না বেশি হয়ে যাচ্ছে এইটুকু জানি। আর পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য ওর আবার 1/10 লাগবে, ফলে আমি কোয়ালিফাই করে যাবো, তাই না? তো এই মুহূর্তে যত কমপ্লিকেসির মধ্যে যাবে তত প্রবলেম হবে। তাই একদম স্পেসিফিক ভাবে যেটুকু দরকার কোয়ালিফাই করার জন্য তার দিকে নজর দাও। দরকার একটা চাকরি স্যার, বাকি তো পরে দেখা যাবে। এই যে ফিগার অফ স্পিচ গুলো আছে, লিটারি টার্মস গুলো আছে, সেগুলোর উপরে এই মুহূর্তে না ভাবলেও হবে। আলাদা করে ক্লাস ক্লার্কশিপের পরীক্ষায় এত সাহিত্য দেখানোর সময়ই নেই। এক্স্যাক্টলি। না ওগুলো একদমই মাথায় ঘাটার দরকার নেই। আর আমি খুব ক্যাজুয়ালি বলে দেবো যে কি ব্যাপার। এক সেকেন্ড। আচ্ছা, একটা ইমার্জেন্সি এসেছে, আমি 1 মিনিট একটু টাইম নিচ্ছি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। স্যার
এসে গেছি, তোমরা সবাই আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলে হেডিং দাও খাতায়। একটা ট্রান্সলেশন করতে দেবো, দেখি পারো কিনা, আগে ট্রাই করে দেখি। ছেলেটি ছুটতে ছুটতে বাড়ি গিয়ে খাটের উপর ধড়াম করে বসে পড়ল। অর্ধেক। হ্যাঁ, একটু শোনাও দেখি কেউ। হয়েছে কারোর? The boy sat on the bed loudly. After reaching home with run, এরকম হবে? থ্যাংক ইউ। আর কেউ? স্যার বলবো? বলো। The boy ran to the home and sit down on the bed. এই ran to the home, তারপরে Sit down on the bed. মানে মারাত্মক ভুল। স্যার ভুল নয়। স্যার বলবো? বলো। The boy ran to the home and fell on the bed heavily. আর কেউ? স্যার বাংলাটা আরেকবার বলেন, মিস করে গেছি। স্যার বলবো? বলো। The boy home বল, the boy down এক on the এক bed. করে। তাপস বলো আগে, তাপস বলো। The boy ran to home and sat down on the bed with আচ্ছা, a ভুল তো হচ্ছেই, একটা কথা বলে স্যার রাখি। কি বলবো? স্যার বলি? ওয়েট স্যার বাংলাটা একবার রিপিট করুন। ওয়েট। বাংলাটা হচ্ছে ছেলেটি ছুটতে ছুটতে বাড়ি গিয়ে খাটের উপরে ধরাম করে বসে পড়লো। আচ্ছা তাপস, তুমি যে আনসারটা বলেছিলে ওখানে একটা মারাত্মক ভুল বলেছো, হোমের আগে টু বসিয়েছো। টু হোম কখনো হয় না, নেক্সট টাইম যেন এই ভুলটা না হয়। হ্যাঁ, হোমের আগে কখনোই টু হবে না। স্যার বলি? হ্যাঁ বলবো? স্যার বলছি the boy went home running. স্যার বলছি একটু শুনুন না। The boy went home running and sat down on the bed immediately. বেশ, আয়োজন কে বলবো বলবো করছো? Sir, after running, the boy sat on the bed awkwardly. হ্যাঁ, কৌশিক? স্যার বলবো? হ্যাঁ বলছি, after running, the boy sat on the bed awkwardly. ব্যাস, সবাই থেমে যাও, আর কেউ কাইন্ডলি বলো না। আমি লাস্ট একবার বলে দিচ্ছি। Running with speed. The boy running with speed. The boy sat on the bed with a jerk. Sat on the bed. ব্যাস, সবাই স্যার থেমে যাও। শুনলেন না তো? স্যার আমি একটা বলি? আচ্ছা বলো। The boy ran home and sat down on the bed. বস, থেমে যাও। আমার উদ্দেশ্য ছিল অন্য, তোমার কাছ থেকে আনসার নেওয়া, আনসারটা ঠিক না ভুল হবে, কার কার ঠিক হলো কার কার ভুল হলো
এগুলো একটা উদ্দেশ্য ছিল না। এই যে তোমরা করলে, এবার আমার কয়েকটা প্রশ্ন আছে। হলো, নাম্বার 1, যখনই ট্রান্সলেশনটা তুমি পেলে তখন মাথার মধ্যে সবার আগে আসলো বাপরে অনেক বড় একটা বাক্য? ইয়েস, নো? কোনটা? হ্যাঁ স্যার। এসছে তো। নাম্বার 2, ধরাম শব্দের ইংরেজি কি হবে? খুব কঠিন একটা বাক্য দিয়ে দিয়েছে। বাক্যটা কঠিন দিয়ে দিয়েছে, এটা কোনো কথা হলো? ধরাম দিয়ে দিল একটা শব্দ এরকম, এতে আমি ইংরেজি জানি না, করবো কি করে? এটা হচ্ছে সেকেন্ড থট দ্যাট কেম ইনটু ইউর মাইন্ড। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, এসেছে। হ্যাঁ স্যার। নাম্বার 3, এবার হচ্ছে গিয়ে ছুটে গিয়েছিল মানে র্যান, কিন্তু ছুটতে ছুটতে গিয়েছিল। এই যে ছুটতে ছুটতে কি হবে? রান রান লিখবো দুবার। এই ফরমেশন অনেকের জানা আছে, রানিং কয়েকজনের জানা আছে, আমি বলছি না জানা নেই, আরো কয়েকজনের বেশ কয়েকজনের জানা নেই যে এটা কোন ফরমেশনে হয়। হলো স্যার, হোয়াইল রানিং হবে? আমি আনসারটা শুনতেই চাইছি না শায়দ, আমি আমার পয়েন্টটা বুঝতে পারছো না। আমি বলছি একটা ট্রান্সলেশন করতে গেলে প্রথম প্রবলেম হয় বাক্যটার লেন্থ দেখে, আর বাক্যে ব্যবহৃত দু একটি শব্দ যার ইংরেজি আমি জানি না, তাই হচ্ছে আমার মেন প্রবলেম। এই দুটো। আর 3, মেবি কোনো কোনো ক্ষেত্রে পার্টিকুলার একটা ফরমেশন, সে সম্পর্কে আমার কোনো নলেজ নেই। সবাই একমত কি এটা এই তিনটেতে? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ স্যার। এবার ট্রান্সলেশন দিল, এই যে দু একজন লিখলে যে দ্য বয় ran home and sat down on the bed, ধরাম করার কথা বাদ দাও, বাক্যটা কি কম্পাউন্ড বাক্য ছিল? যে ছেলেটি দৌড়ে বাড়ি গিয়েছিল এবং খাটে ধরাম করে বসেছিল? ছিল না তো। বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল বাংলায়, তুমি ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে কি করলে? কম্পাউন্ড করে দিলে। মারাত্মক ভুল হয়ে গেল। তার মানে আমাদের ভুল কোথায় হলো? আমরা পড়েছিলাম ধরামে আর ভুল হয়ে গেল কনস্ট্রাকশনে, তাই তো? ধরাম শব্দের ইংরেজি কারোর জানা আছে নাকি? স্যার এখানে বাইরে সাউন্ড হতে পারে। কারোর জানা আছে? আমি বলেছি কারোর জানা আছে? হ্যাঁ বা না? জানা আছে? না স্যার, জানা নেই, কারণ ধরাম শব্দের কোনো প্রতিশব্দ ইংরেজিতে নেই। তাহলে আমি জানবো করতে, ধরাম ইজ আ সাউন্ড, ফলে এর প্রতিশব্দ পাওয়া মুশকিল। যদি কেউ বলে স্যাট উইথ আ ব্যাং, উইথ আ মেকিং আ নয়েজ, অল অফ আ সাডেন, এরকম যা যা এক্সপ্রেশন তোমার সেই মুহূর্তে মাথায় আসবে সবগুলোই কারেক্ট। কারোর বাবার সাধ্য নাই ওর জন্য নাম্বার কাটবে। যেটা নিয়ে আমি ঘাবড়ে গেছিলাম যে ধরাম শব্দের ইংরেজি কি লিখবো, আলটিমেটলি কি আসলো যে ধরাম শব্দটা মার্কস পাওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায়ই নয়, কোনো ম্যাটার অফ কনসার্নই নয়। একটা বাক্য বলল গরুটি চুকচুক শব্দ করতে করতে জলপান করছিল, এই চুকচুকের কোনো ইংরেজি নেই। তাই আমরা যখন আমাদের ফোকাস পয়েন্ট হয়ে যায় চুকচুক করতে, ওখানে ফোকাস ফেলার কোনো প্রয়োজনই নেই। ওটা যে যেমন ভাবে পারবে শুধু ওই এক্সপ্রেশনটাকে প্রকাশ করতে পারলেই ট্রান্সলেশন হবে। সে আমি শিখিয়ে দেবো কিভাবে করবে। আমাদের মেন প্রবলেম হয়ে যায় আমরা মনে করি আমাদের বাংলা ও ইংরেজি ওয়ার্ড স্ট্রাকচারটা প্রচন্ড সাউন্ডের প্রবলেম হচ্ছে স্যার। সবার কি তাই? না তো। না স্যার, আমার ঠিক আছে। না না স্যার, ঠিকই তো আছে। যার প্রবলেম হচ্ছে লগ আউট করে একবার লগ ইন করো, দেখবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমাদের মনের মধ্যে ধারণা হচ্ছে আমাদের ইংরেজি শব্দ ভান্ডারটা কম, শব্দ আমরা কম জানি, এরকম একটা ভাবনা আছে। বলে রাখি, সে অবাক হয়েছিল
একজন লিখলো he was surprised, একজন লিখলো he was astonished, একজন লিখলো he got surprised, একজন লিখলো he was aback, একজন লিখলো he was perplexed, একজন লিখলো he was stunned. He was amazed. এই শব্দগুলোর কোনটার জন্যই কোনো নাম্বার কাটা হবে না, সবগুলোতেই ফুল মার্কসই পাবে। কিন্তু সে অবাক হয়েছিল যদি কেউ হি ইজ সারপ্রাইজড করে দেয়, তখন প্রবলেম। টেন্সটা পাস্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স করে দিল। তার মানে ট্রান্সলেশনে শব্দের কোনো ইম্পর্টেন্সই নেই। সবাই ক্লিয়ার হলো? এটা যেটা আমাদের ভয়ের কারণ, সেটা আসলে ভয়ের কারণ নয়। ভয়ের কারণ অন্য জায়গায় হবে, আমি আসবো সেখানে। তাহলে ওয়ার্ড স্টকটা ম্যাটার অফ কনসার্ন নয়। আর আমাদের কয়জনের প্রবলেম আছে যে ওই শব্দটা জানি চিনি, পেটে আসছে মুখে আসছে না স্যার, তাই না? এটা এক্সামে খুব হয়, পরীক্ষাতে বেশি হয়। তখন পরীক্ষাতে হয়, তখন তোমার প্যালপিটেশন থাকে, হবে তো হবে তো হবে তো, তোমার ব্রেন আরো কনফিউজড হয়ে যায়। তাহলে ওয়ার্ড নয়। 2 নম্বর, এই যে ট্রান্সলেশন গুলো করছি, তোমাকে একটা পাঁচিল ভাঙতে বলা হলো। পাঁচিলটা ধরো 10 ফুটের পাঁচিল। তুমি যদি গোটা পাঁচিলকে একসঙ্গে ভাঙতে যাও, প্রথম কথা ভয় পাবে, দ্বিতীয় কথা হতে পারে পাঁচিল চাওয়ার পরে তুমি মরে গেলে, তৃতীয় কথা তোমার হাত ভেঙে গেল। কিন্তু তুমি যদি ওই 10 ফুটের পাঁচিলটাকে 1 ফুট 1 ফুট 1 ফুট করে ভাঙতে, তাহলে কোনো প্রবলেম হতো না। তো আমরা ওই একটা ট্রান্সলেশনকে সেগমেন্ট করতে পারি না বলেই আমাদের ট্রান্সলেশনটা ভুল হয়। আমরা ওভারঅল পুরো বাক্যের ট্রান্সলেশন করি। তাহলে অ্যাপ্রোচ অফ মেকিং ট্রান্সলেশন, সেটা আমাদের ভুল। ওই অ্যাপ্রোচটাকেও আমরা চেঞ্জ করি। যেমন এই বাক্যে আমি শেখাবো যে ট্রান্সলেশন করতে গেলে কোন অ্যাপ্রোচে করতে হয়, কি করে সেগমেন্ট করলে পরে মোটামুটি 4-5টা ক্লাস করলে তুমি পারবে না এমন কোনো বাংলা বাক্য তুমি আমাকে বলতে পারবে না যে এটার ইংরেজি পারছি না স্যার। বোঝা গেল কি বলতে চাইছি? 4-5টা ক্লাস করার পর তুমি যদি ঠিকঠাক করো, তাহলে তোমাকে আমি চ্যালেঞ্জ করব যে এবার বলো দেখি একটা বাংলা এমন একটা বাক্য বলো যার ট্রান্সলেশন তুমি পারবে না, এমন বাক্য খুঁজে বের করতে পারবে না। ফলে ট্রান্সলেশন গোটা বাক্যের একসঙ্গে নয়, আর শব্দের প্রতি ভীতি নয়, তাহলে আমরা ট্রান্সলেশন পারবো। এখন এই ট্রান্সলেশন পারা অত সোজা নয়। এই যে বললাম পারবো না, না, তাহলে সবাই পাস করে। এই ট্রান্সলেশন ঠিকঠাক করতে গেলে টেন্স, বেসিক গ্রামার, কনস্ট্রাকশন, প্রপার ইউসেজ অফ মডেল ভার্বস, এরকম বেশ কয়েকটা পয়েন্ট আছে। ওগুলোতে যদি তোমার গ্রিপ না থাকে, তাহলে তুমি সেন্টেন্স ফর্ম করতে পারবে না। আমি আশা করি তোমরা যখন প্রিলিম করে এসছো, তখন এইগুলো একদম নীল আছে বলে মনে হচ্ছে না। মেবি 5-10% তোমরা এটা জানো, অনেকে ভালো জানো। যদি আমি রেশিও একটা করি, গড় করি, তাহলে 5-10% অ্যাটলিস্ট তুমি টেন্সের নামগুলো শুনেছো, তাই না? কিছু না হলে পরেও কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স অ্যাটলিস্ট জানো। তো আমি ওই ট্রান্সলেশন করতে গিয়ে যদি দেখি যে ধরো একজন এক্ষুনি প্যাসিভ অ্যাক্টিভ নিয়ে কথা বলছে না, কি আমার নাম ছিল ভুলে গেলাম, অর্ঘ্য, যে আমরা ট্রান্সলেশন করতে গিয়ে দেখলাম যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের ট্রান্সলেশনগুলো আমরা পাচ্ছি, কিন্তু প্যাসিভ ওই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। তাহলে আমি ঠিক ওই ভয়েসের যে জায়গাটাতে তোমার প্রবলেম, সেই জায়গাগুলো ক্ল্যারিফাই করে দেব, যাতে যে লুফলস গুলো আছে সেই লুফলস গুলো আর না থাকে। বুঝেছে? ক্লিয়ার? গ্রামার আলাদা করে আমি করাবো না,
যে চলো আজকে টেন্স করাই, চলো আজকে এটা করাই। যে যে টপিকগুলো, যে যে পয়েন্টগুলো ট্রান্সলেশন করতে গিয়ে আমার মনে হবে যে এই ক্লাসটা আলাদা করে করানোর দরকার, সেটা করিয়ে দেবো। আলটিমেটলি আমাকে তো শুধু তোমার ক্লাস নেওয়া নয়, তোমায় কোয়ালিফাই করাটা আমার লোক। ফলে যদি মনে করি যে এই ব্যাপারটাতে লাগবে, তাহলে সেই ক্লাসটা, সেই গ্রামারটা আমি করাবো আলাদা করে। বাকি স্যার আমাকে ডিগ্রি বোঝান, হ্যাঁ ডিগ্রির যে পয়েন্টগুলো তোমার লাগবে ট্রান্সলেশন করতে, সেটা আমি করিয়ে দেবো। সবাই বুঝতে পেরেছো কি বললাম? আর যদি এমন হয় সবাই আমরা ডিগ্রি ডিটাও জানি না, তাহলে এই দুটো দিন নয়, এর বাইরে কোনো একটা দিন ফিক্সড করে সেদিন ওই গ্রামারে আলাদা ক্লাস হবে। এই দুটো দিনে হাত দিলে ভাই আমি শেষ করতে পারবো না। মানে ওয়েডনেসডে এবং সানডেতে এই মেন্সের ক্লাসই হবে, এখানে ওই বেসিক গ্রামারের ক্লাস ঢোকালে পরে আমার পক্ষে মানে কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে। তাহলে যদি সেরকম পরিস্থিতি আসে, যদি দেখা যায় ম্যাক্সিমামের সেরকম প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমরা আলাদা করে অন্য একটা ডেট ফিক্স করে সেই ডেটে ওই ক্লাসগুলো করাবো। ডান? বোঝা গেছে? একটা হ্যাঁ না বললে আমি কনফার্ম। বোঝা গেছে। তোমরাও আশা করি একমতই হবে এই ব্যাপারে। আচ্ছা, আমি আজকে এটা তোমার হচ্ছে ওয়েডনেসডে, আমি কম্পোজিশনে একটা মেটেরিয়াল দেব। যদিও তোমাদের এসে প্যারাগ্রাফ ওগুলো লাগবে না, কিন্তু আর অন্যান্য পরীক্ষা তো দেবে। আমি একটা কম্প্যাক্ট মেটেরিয়াল আছে যেখানে সব ধরনের কম্পোজিশনের ফরম্যাট দেওয়া আছে, সব পয়েন্ট লেখা আছে, সেটা তোমাদের ওখানে গ্রুপে দিয়ে দেবো। হলো? আচ্ছা, এই যে বলছি বেসিক গ্রামার একটা পিডিএফ দেব। যখন আমার প্রয়োজন হবে তখন বলবো আচ্ছা ওই ডিগ্রির ওই পেজটা খোলো, ওটা সাইড বাই সাইড তোমার ক্লাসের সময় রাখবে, তাহলে তোমাকে আর লিখে সময় নষ্ট না করে ওটা দেখে দেখে আমার সঙ্গে ট্যালি করে তুমি বুঝতে সুবিধা হবে তোমার। ফলে দুটো মেটেরিয়াল ক্লাসের আগে পেয়ে যাবে। একটা কি বললাম, কম্পোজিশনের ফরম্যাট, আর একটা বেসিক গ্রামার। ক্লিয়ার সবাই? এই দুটো ফরম্যাটে কি করবে, অবশ্যই প্রিন্ট করে তবেই সানডে ক্লাসটা অ্যাটেন্ড করবে। ওটা যেন সাইড বাই সাইড তোমার সঙ্গে থাকে। ব্যাস, আই এম ডান। তোমাদের কোনো প্রশ্ন বা কোনো যদি সাজেশন থাকে বলো। স্যার সামনের ক্লাসটা কবে হবে? সানডে। আচ্ছা, টাইমিংটা তোমাদের যা দেখছি আমি, অনেক যুক্ত, তাই 7:30টার জায়গায় যদি 8টা করি তাহলে বোধহয় সুবিধা হওয়ার কথা। 8 to 10 রাত্রিবেলা যদি করা হয়, কারোর কি অসুবিধা হবে? না স্যার, 8টা না স্যার বলছি স্যার এই গ্রুপে যেরকম ঢুকেছি, মানে এরকম কি ফ্রিতেই ক্লাস পাবো না, এটা কোনো আবার অ্যাপে মানে কোর্স বাই করে কিছু নিতে হবে? এটা আমি বলতে পারবো না। ওই জনি আমার স্টুডেন্ট, তাহলে ওর সঙ্গে কথা বলতে হবে তোমাদের। বুঝা গেল? ওই ব্যাপারগুলো আমি বলতেই পারবো না, কোনো মানে আমার কোনো আইডিয়াই নেই, ওর সঙ্গে আমি যুক্ত না। আমার তোমার ক্লাস কোয়ালিফাই করা। ব্যাস স্যার একটা জিনিস একটু জিজ্ঞাসা ছিল স্যার, সেটা হলো যে আপনি যে বেসিক গ্রামারের যে চ্যাপ্টারগুলো বললেন না স্যার, আরেকবার যদি একটু রিপিট করেন তাহলে ওগুলো একটু রিভাইজ দিয়ে নিতাম স্যার। আমি মেটেরিয়ালটা দেবো। মেটেরিয়ালটা 24-25 পাতা একটা মেটেরিয়াল আছে। 24-25 পাতা মানে ঘাবড়ানোর কিছু নেই। ওটা যদি বইয়ের পাতা হতো তাহলে খুব বড় যে 8-9 পাতা হতো। আমার ওই গ্যাপ দিয়ে দিয়ে ডিজাইন করে করে এদিক ওদিক করে লেখা আছে। তো ধরো আমি বললাম, আমি তোমাকে ট্রান্সলেশন নেওয়ার সময় অবশ্যই বলবো যে মোডাল অক্সিলারি ভার্বটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি কি করবে তখন, ওই মোডাল অক্সিলারি যে চ্যাপ্টারটা আছে, উপরে হেডিং আছে মোডাল অক্সিলারি, তুমি ওইটা একটু দেখে নেবে, এবং আমি যখন পড়াবো তখন ওই পেজটা খুলে রাখলে সামনে, আমার সঙ্গে ট্যালি করে নিতে পারবে। এইভাবে আমরা ওটা পড়বো। ওটা এখনই আর তুমি পড়তেও পারবে না, ওখানে সবটাই সাইন ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এক্সপ্লেনেশন ওয়েতে নেই। মানে ধরো আমি বলছি, এই যে একটু আগে কাকে বললাম যে হোমের আগে টু বসে না, প্রিপোজিশনটা ভুল, আমার খাতায় নোটসে কিরকম থাকবে জানো, টু আর হোম, টুটা গোল করে নিচে ক্রস দেওয়া থাকবে, কোনো সেন্টেন্স লেখা থাকবে না ফুল যে হোমের আগে টু বসে না, এরকম থাকবে।
বুঝতে পারলাম স্যার। আর কোনো প্রশ্ন আছে? কি কি প্রিন্ট করতে বললেন? এই যে স্যার মেটেরিয়াল জমিটা কে কার সঙ্গে যোগাযোগ করবে একটু বলবেন? বলো। বলছি জনি বলে ব্যক্তিটি কে, কার সাথে যোগাযোগ, মানে কিভাবে যোগাযোগ করবো? এখানে জয়েন করেছো যে লিংকে, যার কাছ থেকে লিংকটা পেয়েছো তাকে জিজ্ঞেস করবে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কেউ আর কোনো প্রশ্ন আছে? স্যার ওই রিপোর্ট লেখার সময় ওই বাংলায় ক খ গ বলে যে নাম স্থানের জায়গায় ক খ গ লিখতে, আর ওই ইংরেজিতে এক্স ওয়াই জেড, এই ব্যাপারটা একটু যদি বলেন যে কখন ক খ গ লিখবো আর কখন নাম টাম দিয়ে লিখবো। যে কোনো পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে লেখা থাকে কোনোভাবে যেন তোমার আইডেন্টিটি ডিসক্লোজড না হয়। তুমি লিখে দিলে যে প্রতিবেদন নিচে বাই টিঙ্কু রায়, তাহলে কি হবে, যে অসৎ শিক্ষক মহাশয় এই টাকা পয়সা নিতে চান, তোমার আবার ওখানে নাম ঠিকানা দেওয়া আছে, তোমার সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বারে ফোন করে বলবে দেখ ভাই 8 লাখ টাকা দে, তাহলে আমি তোর নাম্বার তোর তো 50-এ 40 দরকার, 48 দিয়ে দেবো। করতে পারে তো? এই অসৎ উপায় যাতে অবলম্বন না করতে পারে তাই আইডেন্টিটিটাকে ডিসক্লোজ করতে বারণ করা হয়। তোমার কোথায় ক খ লিখবে তার থেকে বড় কথা হচ্ছে কোনোভাবে তোমার আইডেন্টিটি ডিসক্লোজড হবে না, তার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সেটাই তোমার করতে হবে। এবার একটা কোশ্চেনে বলে দিল সাপোজ ইউ আর টিঙ্কু রয় ফ্রম দ্য স্টেটসম্যান, তাহলে তোমাকে ওখানে লিখতেই হবে বাই টিঙ্কু রয় দ্য স্টেটসম্যান। বোঝা গেল কি বললাম? তার মানে আমি সবসময় ক খ লিখবো এটা আমার উদ্দেশ্য নয়, আমার আইডেন্টিটি হবে না সেটা আমার উদ্দেশ্য হবে। ওই খাতায় তুমি কিচ্ছু না, খাতায় গোটা আনসারের মধ্যে কোনো একটা পাতায় এরকম ভাবে একটা মোটা করে স্টার চিহ্ন এঁকে দিয়েছো, ওটাও তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাবে, যেটা তুমি তোমার একটা আলাদা আইডেন্টিটি মার্ক রেখে গেছো। বুঝতে পারলে? করা যাবে। হ্যাঁ। আর কোনো প্রশ্ন নেই তো? না স্যার। ওকে পার্টিসিপেল ইনফিনিটিভ এইগুলোতে আমার একটু সমস্যা হয়, তো ওইগুলো তো ইম্পর্টেন্ট, মানে ট্রান্সলেশন পড়াতে গেলে শোনো, আমি তো আজকে 2002 সাল থেকে পড়াচ্ছি, আমি জানি যে এই পার্টিসিপেল বিরাম এবং ইনফিনিটিভ এগুলো তুমি জানলেও আমি আরেকবার জানাবো। বুঝতে পেরেছো? ফলে ওটা নিয়ে ভাবার দরকার নেই, আমি জানি তোমার কি কি প্রবলেম হতে পারে সম্ভাব্য। ওকে, আজকে এই থাক। নেক্সট ক্লাসটা হবে ওয়েডনেসডে এন্ড সানডে 8 PM, 8টার সময় ক্লাস হবে প্রতি সানডে এবং ওয়েডনেসডে। ক্লিয়ার? আর যদি এক্সট্রা ক্লাস নিতে হয়, পরীক্ষা ধরো এগিয়ে দিল, বললো ভোট আছে 1.5 মাস পর পরীক্ষা হবে, তখন আমরা সেইভাবে 8টা দিন বাড়াবো বা যাই করে হোক তোমাকে আমি কমপ্লিট প্রিপারেশন নিয়েই হলে পাঠাবো। এনিওয়ে, থ্যাংক ইউ all of you. Thank you, sir. Good night. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you, sir.